माननीय सदस्य श्रीमती चंदना बाउड़ी। सर आज साहब धन्यवाद साहब। मस्कत है कल नहीं সদনে আমাকে বলতে দেওয়ার সুযোগ দিয়েছেন, প্লিজ প্লিজ তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। 3 মিনিট এক্সট্রা সময় দেওয়া হয়েছে, 15 মিনিটের পরে 18 মিনিট দেওয়া হয়েছে। ধন্যবাদ স্যার, এই মহতি সদনে আমাকে রাজ্যপালের ভাষণের উপরে আমাকে বলতে দেওয়ার জন্য। ভারতীয় সংবিধানের 176 নম্বর অনুচ্ছেদ অনুসারে অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধিবেশনে পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী RN রবিজির কর্তৃক যে ভাষণ আমরা 18ই জুন শুনেছি এই মহতি সদনে, তো ওনাকে প্রথমে ধন্যবাদ প্রণাম জানাবো। উনি আমাদের পশ্চিমবঙ্গের না হয়েও পশ্চিমবঙ্গের যে আত্মমর্যাদা, গণতন্ত্র, সংস্কৃতি নিয়ে যে ভাষণ উনি দিয়েছেন, ওনার অন্তর আত্মাকে আমি প্রণাম জানাবো। যেভাবে উনি পশ্চিমবঙ্গের মানুষের জন্য, পশ্চিমবঙ্গের মানুষের ভালোর জন্য, গণতন্ত্র রক্ষার জন্য যে কথাগুলি বলেছেন, এখানে বর্তমানে যে অনেক শাসক দলের যারা বিগত দিনে যারা শাসক দলে ছিলেন তারা বসে রয়েছেন, তারাও কিন্তু এই কথাগুলো বলেননি। তো যাই হোক, এখানে 10 বারের MLA আছেন শোভনদেব চট্টোপাধ্যায়। যেদিন আমাদের স্পিকার নির্বাচন হয়েছিলেন সেদিন আমি বলেছিলাম যে উনি ডেপুটি স্পিকার। তো যাই হোক, ওনাকে আমি সম্মানেই দিয়েছিলাম, স্পিকারের সম্মান দিয়েছিলাম। তো বর্তমানে উনি এখন বিরোধী দলনেতা। আপনি যখন থেকে রাজনীতি করছেন আমার তখন জন্ম হয়নি, তো রাজনীতি সম্বন্ধে অভিজ্ঞতাও কম। তো আপনারা যেভাবে 15 বছর সরকারটা চালিয়েছেন, তাতে করে পশ্চিমবঙ্গের মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। এই যে একটা সরকার এসেছে না, অনেক মানুষের আত্মবলিদান, অনেক মানুষের স্বপ্নকে আপনারা যেভাবে বলি দিয়েছিলেন, হত্যা করেছিলেন, গণতন্ত্রভাবে হত্যা করেছিলেন, সেই গণতন্ত্র হত্যায় আপনার প্রতিশোধ নেওয়ার জন্য এই যে পশ্চিমবঙ্গের মহতি সদনে যারা আমরা শাসক দলের যারা আমরা নির্বাচিত হয়েছি, MLA যারা নির্বাচিত হয়েছি, আমরা গর্বিত, আপ্লুত। একমাত্র রাষ্ট্রবাদী মানুষেরাই এই সরকারকে এনেছেন, আমাদেরকে আশীর্বাদ করেছেন। যারা রাষ্ট্রবাদী মানুষ তারা চেয়েছিলেন এই যে একটা গণতন্ত্র হত্যাকারী সরকার, যারা মানুষকে মানুষ মনে করেনি, যারা দিন রাত মানুষের উপর অত্যাচার করেছে, মাটির উপর অত্যাচার করেছে এবং পরক্ষণে বলেছে মা মাটি মানুষের সরকার, সেই সরকারকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, গত 150 দশক ধরে এই প্রথমবার রাজ্যের মানুষ আমাদেরকে একটা রাষ্ট্রবাদী সরকারকে আশীর্বাদ করেছেন। তো আমরা প্রত্যেকটা মানুষের জন্য কাজ করার কথা এর আগে থেকেই আমরা বারবার বলেছি যে এই পশ্চিমবঙ্গ বিধানসভায় গণতন্ত্র হত্যা হচ্ছে। তো আমরা প্রথম থেকেই বলে আসছি যে আমরা মানুষের হয়ে কাজ করব, গণতন্ত্র রক্ষা করব। তাই এই পশ্চিমবঙ্গ কিন্তু এমনি আমরা পাইনি। এই পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদানের মধ্য দিয়ে আমরা এই পশ্চিমবঙ্গ পেয়েছি। এই শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন তাহলে আমরা এই পশ্চিমবঙ্গের এই যে সদন, এই সদনে আমরা বসে থাকতে পারতাম না। তাই আজকে ওনার আত্মবলিদান দিবসে আমি ওনাকে শতকোটি প্রণাম জানাচ্ছি। কি বললেন? কেন্দ্র বাজেটে দেখুন, এখানে পশ্চিমবঙ্গে ওনার জন্মস্থান এবং উনি পশ্চিমবঙ্গ বাঁচানোর জন্য লড়াই করেছিলেন। তাই ওনাকে এই সদন থেকে আমি সম্মান জানাবো। আপনি ঠিক করে দেবেন না আমি কোথায় গিয়ে সম্মান জানাবো। আমাদের এখানে একটি দিদিভাই বলছিলেন বলছিলেন যে আমরা নাকি মুসলিমদেরকে প্রাধান্য দিইনি। তো আজকে এই যে লিস্টটা দেখছেন, নামের লিস্টটা,
এখানে কিন্তু 12 জন আপনাদের মুসলিম ভাই বোনেদেরকে বলতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। শুনুন, আঙুল তুলে কথা বলবেন না, শুনুন, এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ বর্তমানের সরকার। পশ্চিমবঙ্গের বর্তমানের সরকার, পশ্চিমবঙ্গের বর্তমানের সরকার হিন্দু মুসলিম করে না, তাই বারবার সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের কথা বলেন এই সরকার। পশ্চিমবঙ্গ সরকার, বিগত দিনের যে পশ্চিমবঙ্গ সরকার ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী শুনুন, আপনাদেরকে দুধের গাই বলতো এবং বলতো যে যে গরু দুধ দেয় তাদের কিন্তু লাঠি খাওয়া প্রয়োজন। আপনাদেরকে বারবার ব্যবহার করেছে আপনাদের সরকার, আপনাদের সরকার আপনাদেরকে বারবার ব্যবহার করেছে। এটা আপনি নিজে মুখে বলেছেন যে বারবার আপনাদেরকে ব্যবহার করা হয়েছে। সিপিএম আপনাদেরকে ব্যবহার করেছে, তৃণমূল আপনাদেরকে ব্যবহার করেছে এবং সেটা আপনি নিজে মুখে বললেন। আপনি নিজে মুখে বলেছেন, হ্যাঁ আপনি নিজে মুখে বলেছেন যে আপনাদেরকে ভুল বুঝিয়ে বারবার আপনাদের ভোট ব্যাংক নিয়ে আপনাদের উপর ছল চাতুরি করেছে, আপনি নিজে বলেছেন। তো যাই হোক, আমাদের সরকার হিন্দু মুসলিমের সরকার নয়, আমাদের সরকার সবকা সাথ সবকা বিকাশ, সবার বিকাশের জন্য আমাদের সরকার কাজ করেন। আপনি হয়তো জানেন যে এনডিএ সরকার এপিজে আব্দুল কালাম আজাদকে কিন্তু রাষ্ট্রপতি করেছিলেন, এটা মনে রাখবেন। আপনি বলছিলেন না যে আমাদের মুখ্যমন্ত্রী হয়নি, প্রধানমন্ত্রী হয়নি, রাষ্ট্রপতি হয়েছেন, ঠিক আছে। তো যাই হোক, হিন্দু মুসলিমের কথা এখানে বলবেন না। আর একটা কথা বলছিলেন যে গোপাল মুখার্জির নামে যে রোড করা হয়েছে, শুনুন, গোপাল মুখার্জির নামে যে রোড করা হয়েছে সেই রোড নিয়ে আপনি কথা বলেছেন। তো সেই রোড, এই যে গোপাল পাঠা বলে যাকে আমরা জানি, গোপাল মুখার্জি, ইনি যদি না থাকতেন তাহলে পশ্চিমবঙ্গের হিন্দু মহিলারা মা বোনেদের ইজ্জত থাকতো না। তাই উনি লড়াই করেছেন, উনি নিজেকে প্রমাণ করেছেন যে উনি পুরুষ এবং উনি লড়াই করে দেখিয়ে দিয়েছেন যে মা বোনেদের সম্মান কিভাবে রক্ষা করা যায়। তারপর বুলডোজারের কথা বললেন এখানে। আপনাদের সরকার যখন চোরাম গুড় বাতাসা কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, সেই তখন তো আপনারা কোথায় ছিলেন আপনারা? তখন তো কেউ বলেননি এই বিধানসভাতে যে না, বলবেন না, কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। এখন রয়েছেন একজন আমাদের আগে মন্ত্রী ছিলেন ফিরহাদ হাকিম মহাশয়, বলেছিলেন যে দাওয়াতে ইসলাম ধর্ম গ্রহণ করুন। কোথায় ছিল তখন আপনাদের মনুষ্যত্ব? কোথায় ছিল তখন আপনাদের হিন্দু মুসলিম? কেন বলেননি সেই সময় এই কথাগুলো? ভেবে চিনতে বলবেন। আবার একজন বলছিলেন ডিম থেরাপির কথা। শুনুন, পশ্চিমবঙ্গের গণতন্ত্র প্রিয় মানুষ, রাষ্ট্রবাদী মানুষ গণতন্ত্রকে সম্মান করে এবং গণতন্ত্রকে রক্ষা করেন। আর তার জন্যই আপনাদের উপরে লাঠি ঝেঁটা না ছুড়ে ডিম থেরাপি করছে, যাতে করে আপনাদের শরীরে আঘাত না হয়। আমাদের সরকার গণতন্ত্র প্রিয় সরকার, তাই এখনো পর্যন্ত আপনারা সুরক্ষিত আছেন। এর আগের দিন আমি বলতাম, মাননীয় অধ্যক্ষ মহাশয়, যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করবেন। যেদিন আপনি নির্বাচিত হলেন এবং চেয়ারে বসলেন, সেদিন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাকে বলতে বারণ করেছিলেন, তাই আমি বলিনি। আজকে বলছি, এই যে আমাদের মা অভয়ার মাকে দেখছেন না, ইনি বসে আছেন, এমনি বসে নেই চুপ করে, কারণ উনি গণতন্ত্র প্রিয় মানুষ। গণতন্ত্রকে উনি হত্যা করতে চান না, উনি আইন নিজের হাতে তুলে নিতে চান না। তাই উনি আজকে গণতন্ত্রের রাস্তাতে হাঁটছেন এবং ওনার মেয়ের উপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের প্রতিকার চাইছেন এই গণতন্ত্রের মাধ্যমে। উনি যদি ইচ্ছে করতেন না, আপনাদের উপর চড়াও হতে পারতেন, আপনাদের উপর প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু উনি নেননি। এটাই হচ্ছে নতুন সরকারের গণতন্ত্রের যে নিয়ম, সেই নিয়ম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবং দেখতে পাচ্ছেন। কি হয়নি এই পশ্চিমবঙ্গে? প্রত্যেকটা মানুষ কেন্দ্র সরকারের প্রত্যেকটি সরকার
ওই প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে, রাজ্য সরকারের প্রকল্প এবং কেন্দ্র সরকারের প্রকল্প। আজ আবাস যোজনাতে স্বচ্ছতা নিয়ে আসার কথা কেন বলা হয়েছে? আজ আবাস যোজনা স্বচ্ছতার কথা এই জন্যই বলা হয়েছে, যাদের দুতলা দালান তারা বাড়ি পেয়েছে, যারা সংক্ষেপ করুন। সংক্ষেপ করছি দাদা, সরি অধ্যক্ষ মহাশয়, কি বলেন, আমাদের যে আবাস যোজনার যে বাড়ি, সেই বাড়িতে অনেক দুর্নীতি হয়েছে আপনি জানেন, এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ জানেন যে যারা প্রাপ্যদার তারা পায়নি। তো আমাদের সরকার এখন বর্তমানে, আমরা এখানে সরকারে আছি, আমরা তো চাইবো এর স্বচ্ছতা। যারা ডবল ডবল ঘর নিয়েছেন, যারা চুরি করেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায়, সেই তাদেরকেও চিহ্নিত করা হবে এবং তাদেরকে শাস্তি দেওয়ারও পরিকল্পনা আমাদের সরকার নিশ্চয়ই করবেন। কিছুক্ষণ আগে একজন বলছিলেন যে তাদেরকে জেলে ঢোকানো হোক, অনেকে যারা আছে চুরির সঙ্গে যুক্ত আছে তাদেরকে জেলে ঢোকানো হোক। তো সবাইকে যদি জেলে ঢোকাতে হয় বেছে বেছে চোরদেরকে চিহ্নিত করে, তাহলে মনে হয় পশ্চিমবঙ্গে মাননীয় অধ্যক্ষ মহাশয় আরো নতুন করে জেল তৈরি করতে হবে, এত চোর আছে এই পশ্চিমবঙ্গে। তাই আর বেশি বাড়াবো না, আপনি অনেকক্ষণ ধরে বলছেন, সময় পেরিয়ে যাচ্ছে। তাই আমি বলছি যে আমাদের সরকার রাজ্যপালের যে ভাষণ, সেই ভাষণের পরিপ্রেক্ষিতে অনেক বাজেটের মাধ্যমে আছে এবং আমাদের সরকার সেগুলো সুপরিকল্পিতভাবে। মাননীয় সদস্য অমরেন্দ্রনাথ ঘোষ। Honorable Speaker, sir, with your permission, just I rise to present the conditions of contractual teachers of higher secondary schools, ITC of every schools in Bengal, and the Shikha Bandhu and SSK, MSK teachers. They are working in educational department. All of them are working in important sectors. Without them, education department will be neglected. So, there is no declaration about them in our historical budget. Actually, this is a historical budget all over the West Bengal. It is already published. I hope, considering their negligences by the former governments, please think their financial conditions and take steps to increase their salary. Thank you, sir. মাননীয় শ্রী সুব্রত কবিরাজ। নমস্কার, স্পিকার মহাশয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে বলতে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি সমস্ত মন্ত্রী মহোদয় এবং আমার সতীর্থ বিধায়কদের। আমার তেহট্ট বিধানসভার উপরে দীর্ঘদিনের দাবি যে তেহট্ট ঘাটের উপরে, জলঙ্গি নদীর উপরে একটি পাকা কংক্রিট সেতু, সেটার সঙ্গে সেইটা যদি হয় তাহলে পার্শ্ববর্তী বিধানসভা পলাশীপাড়ার সঙ্গে সংযুক্ত হবে এবং তেহট্ট একটি সাব ডিভিশন আধা শহর, সেখানকার মানুষজন সেখানে সুবিধা পাচ্ছে, কিন্তু ওপারের মানুষ যারা আছেন এখানে এসডি অফিস থেকে সমস্ত আদালত অফিসগুলো সবই আছে, কিন্তু মানুষ সেই সুযোগটা পাচ্ছে না। বিশেষ করে বর্ষাকালে পারাপারের অসুবিধার জন্য মানুষ খুবই অসুবিধার মধ্যে পড়ছে। তাই আমি সংশ্লিষ্ট দপ্তরকে বলবো ওখানে যাতে অতি দ্রুত একটি পাকা কংক্রিট ব্রিজ হয় সেই দিকে নজর দিতে। ধন্যবাদ। মাননীয় শ্রী প্রদীপ লোধা। সম্মানীয় স্পিকার সাহেব, আপনাকে নমস্কার প্রণাম জানিয়ে আমি পশ্চিম মেদিনীপুর জেলা গড়বেতার থেকে এসেছি। দক্ষিণ বাংলায় এবং উত্তরবঙ্গের এবছরের একটা ভয়াবহ সমস্যা হচ্ছে হিমঘরে যে আলু সংরক্ষণ আছে, কৃষকরা এই বছর আলুর কোনো দাম পায়নি। তাছাড়াও যারা অনেক কষ্টে হিমঘরে আলু সংরক্ষণ করেছেন তারা বর্তমানে 3 টাকা কেজি আলু হিমঘর থেকে বেরোচ্ছে। খুচরো মার্কেটে দামের তফাৎ অনেক হচ্ছে, কৃষক কিন্তু 3 থেকে 4 টাকা কেজিতে দাম পাচ্ছে। আমি একটা তথ্য দিচ্ছি, 2025 সালে আমাদের পশ্চিমবাংলায় হিমঘরে আলু লোড হয়েছিল 14,83,98,900 বস্তা। বর্তমান বছরে লোড হয়েছে কোল্ড স্টোরেজগুলোতে
1,08,278 বস্তা। কিন্তু মাননীয় স্পিকার সাহেব, সব থেকে মুশকিল হচ্ছে 2024 সালে বিগত সরকার পশ্চিমবাংলার বাইরের আলু যাওয়া নিষেধ করে দিয়েছিল, সমস্ত বর্ডার সিল করে দিয়েছিল। বাংলার আলুটা ম্যাক্সিমাম উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং উত্তরবঙ্গের আলুটা আসাম থেকে পূর্বাঞ্চলের রাজ্যে যেত। সেই আলু যাওয়াটা বন্ধ করে দেওয়ার ফলে বাংলার কৃষকদের আলু বাংলার ঘরে রয়ে গেল, নষ্ট হয়ে গেল এবং হাজার হাজার কৃষক ঋণের দায়ে জর্জরিত হয়ে গেল, ব্যাংকের লোন শোধ করতে পারছে না। এই অবস্থায় পশ্চিমবাংলায় নতুন সরকার আমাদের আসার পরে মাননীয় বাবু সংক্ষেপে। নমস্কার স্যার, সংক্ষিপ্ত করছি। 16 সালে আমাদের 2026 সালে 16,08,278 বস্তা আলু সংরক্ষিত হয়েছে। গত বছর অর্থাৎ 2025 সালে মাননীয় স্পিকার সাহেব আলু 31শে মে পর্যন্ত নিকাশি হয়েছিল 9.45%। এই বছর 31শে মে পর্যন্ত নিকাশি হয়েছে মাত্র 4.93%। অর্থাৎ হিমঘর থেকে কোনো আলু বেরোচ্ছে না। হিমঘরে যারা আলু সংরক্ষণ করেছে তারা সবাই বিপদে পড়ে গেছে। হাজার হাজার শ্রমিক, ট্রান্সপোর্ট মালিক, হিমঘর শিল্প সবটাই বিপন্ন হতে চলেছে। আমি সরকার মহোদয়ের কাছে আবেদন করব, কৃষকরা যারা হিমঘরে আলু রেখেছে, ভিন রাজ্যে বর্তমানে আমাদের সরকার আলু যাওয়ার ব্যবস্থা করেছে। 300 কিলোমিটারের উপরে দূরত্বে যে সমস্ত ট্রান্সপোর্টেশন ব্যবস্থা আছে সেই সমস্ত এলাকায় সরকার থেকে 50 টাকা কুইন্টালে ট্রান্সপোর্ট সাবসিডি দেওয়া হোক এবং কৃষকদেরকে সরকার নির্ধারিত ভাড়ার থেকে 5 থেকে 10 টাকা কুইন্টাল কৃষকদেরকে ভাড়াতে ছাড় দেওয়া হোক এবং র্যাকের মাধ্যমে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে র্যাকের মাধ্যমে বাংলার এই আলুকে ভিন রাজ্যে অর্থাৎ দূরবর্তী রাজ্যে কর্ণাটক, আপনার চেন্নাই, বিভিন্ন জায়গায় যাতে এক্সপোর্ট করা যায় বা ভিন দেশে এক্সপোর্ট করা যায় তার ব্যবস্থা না করলে 78টা এমএলএ এলাকা সংক্ষেপে করুন। 78টা এমএলএ এলাকায় কৃষকরা বিপন্ন হয়ে গেছে এবং ওই 78টা এলাকাতেই আমরা সব সিটগুলোই ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছে। অতএব তাদের কথা ভেবে আলুর নিয়ে সরকার নতুন করে ভাবনা চিন্তা করুক। নমস্কার। ভরত কুমার ঝাওয়ার স্ত্রী। মাননীয় স্পিকার মহোদয়, আজকে প্রথমবার বলতে পাই আপনাকে আমার ধন্যবাদ জানাচ্ছি। গত 18 তারিখে বেলডাঙ্গা 12 নম্বর এনএইচের উপরে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এক টোটোর সঙ্গে একটা ছোট লরি, এবং সেখানে 3 জন স্পট ডেড, আরেকটি বাচ্চা মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে। আমি এই ব্যাপারে মাননীয় মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে কিছু গরিব পরিবার কিছু ক্ষতিপূরণ দেওয়া যায় এবং বাচ্চাটির স্বাস্থ্যের জন্য বাচ্চাদের যে আঘাত সেই ব্যাপারে নজর দেওয়া হোক এবং এনএইচের ওপর বড় রাস্তায় টোটোগুলো চলে, সেই টোটোর একটা নিয়ন্ত্রণ প্রয়োজন। এটা আগামী দিনে দেখবেন মন্ত্রী মহাশয়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। মাননীয় শ্রী রমাপ্রসাদ গিরি। স্পিকার মহোদয়, ধন্যবাদ আমাকে বলতে দেওয়ার জন্য। আমাদের বর্ডার এলাকা থেকে সোনাকুনিয়া থেকে খড়গপুর পর্যন্ত NH-60 হাইওয়ে প্রত্যেক দিন প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু হাইওয়ের কাছাকাছি কোনো হসপিটাল নেই। একটা মাত্র হসপিটাল আছে, যেটা গ্রামীণ হসপিটাল, মকরামপুর গ্রামীণ হসপিটাল। আমি স্বাস্থ্যমন্ত্রীর কাছে নিবেদন করব যে ওখানে ট্রমা কেয়ার ইউনিট যদি করা হয় তাহলে প্রত্যেক দিন অনেক মুমূর্ষু রোগী বাঁচে। প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, আমাদের অ্যাক্সিডেন্ট প্রবণ এরিয়া, একেবারে প্রায় 60 কিলোমিটার রাস্তা জুড়ে। মাননীয় শ্রীকৃষ্ণ ঘোষ। নমস্কার, আমি কৃষ্ণ ঘোষ, কাটোয়া বিধানসভার এমএলএ। আমার যে এলাকার সমস্যা, যেহেতু আমার কাটোয়া থেকে অগ্রদ্বীপ চারিদিকটা ভাগীরথী নদীর যে আছে, তার জন্যে যে নদী পাড় ঠিক মতো বাঁধানো নেই। এই বর্ষা আসছে, তাতে অনেক পরিবার গঙ্গা মানে ভাগীরথী নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যাতে ওই নদীর পাড়কে কাটোয়া থেকে অগ্রদ্বীপ আর চর কবিরাজপুর, বিশেষ করে 2 গ্রাম, তার পাশকে যদি ঠিকমতো একটু মেরামত করা যায় তাহলে অনেক লোক কিন্তু এখান থেকে রেহাই পায় আর বন্যার হাত থেকেও রেহাই পাবে। তাই
আমি এটাই দৃষ্টি আকর্ষণ করতে চাই। আর আগামী দিন যাতে এটা খুব শীঘ্র হয়, যেহেতু বর্ষা আসছে, একটু দেখবেন। নমস্কার, ধন্যবাদ। মাননীয় শ্রী অনুপম বিশ্বাস। অনারেবল স্পিকার স্যার, আমি 92 কল্যাণী বিধানসভার বিধায়ক। কল্যাণী একটি স্মার্ট সিটি এবং গয়েশপুর অবিলম্বে আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিসিটি ক্যাবেলিং প্রজেক্ট ভূগর্ভস্থ বিদ্যুৎ সংযোগ রূপায়ণ। ভূগর্ভস্থ ক্যাবেলিং না করলে জননিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে এবং সামান্য ঝড়েই গাছ ভেঙে পড়ে ঝুলন্ত তারের জনসাধারণের যাতায়াত পরিব্যবস্থা খুবই দুর্বিষহ হয়ে পড়ে। সেই ঝুলন্ত তার ভূগর্ভস্থ লাইন পরিচালনা করার জন্য অত্যন্ত জরুরি প্রাথমিক পদক্ষেপ এবং গ্রিন সিটি উন্নয়নের জন্য বিপজ্জনক এই তারের জট দূর হলে একদিকে যেমন শহর সুন্দর হবে, অন্যদিকে সবুজ নগরীও ধরে রাখায় সক্ষম হবে। তাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি কল্যাণীকে স্মার্ট সিটিতে আন্ডার ক্যাবলিং করার জন্য আপনার সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করছি স্যার। থ্যাংক ইউ স্যার। মাননীয় শ্রী চন্দ্রশেখর ব্যানার্জি। মাননীয় স্পিকার মহোদয়কে প্রথমেই নতমস্তকে প্রণাম ও শ্রদ্ধা জানাই। আমাদের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো উত্থাপন করার জন্য রাখছি সেটা হচ্ছে যে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট দেওয়ার জন্য আমরা দুর্গাপুরের মানুষ আপনাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই নবগঠিত সরকারকে, এবং তার সাথে মেট্রো রেল দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। কিন্তু পশ্চিম বর্ধমান জেলার মধ্যে ইএসআই হাসপাতাল আছে দুর্গাপুর, সেখানে একটি মেডিকেল কলেজের অ্যাপ্রুভেল আছে, দীর্ঘদিন সেই ফাইল কোন স্তরে আছে এটা পর্যবেক্ষণ করে দুর্গাপুরকে যদি হাসপাতাল দেওয়া হয়, ইএসআই হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরিত করা হয়, এই প্রস্তাব আমি রাখছি। এবং তার সাথে দুর্গাপুর ব্যারেজে আমাদের 1 নম্বর লক গেট, সেই লক গেট প্রত্যেকবার ভেঙে যায়, ওখানে একটা অল্টারনেটিভ রিজার্ভার করে এবং হচ্ছে বুস্টার পাম্পিং স্টেশন দিলে পানীয় জলের ব্যবস্থা করলে আমরা দুর্গাপুরবাসী এর দ্বারা উপকৃত হব। এই প্রস্তাবগুলি রাখছি আপনার সমীপে, আপনি অবিলম্বে এগুলির ব্যবস্থা করবেন যথাযথ দপ্তরের মাধ্যমে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। শ্রীমতী মামুনি বাউরি। নমস্কার অধ্যক্ষ মহাশয়, এবং আমাকে এখানে বলতে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি রঘুনাথপুর বিধানসভার এমএলএ 246। রঘুনাথপুর বিধানসভার জনগণের পক্ষ থেকে সরকারের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আমার বিধানসভায় রায়বান গুনিয়াড়া অঞ্চল, সেই অঞ্চলের মানুষ ড্যামের উপর পারাপার করেন। তো একটি স্থায়ী সেতু যদি ওখানে নির্মাণ হয় তো মানুষ উপকৃত হবে, যাতায়াতে সুবিধা হবে। ধন্যবাদ। মাননীয় শ্রী সুব্রত মাইতি। মাননীয় অধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ। আপনার মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয়কে আবেদন জানাচ্ছি যে 204 পাঁশকুড়া পূর্ব বিধানসভা এলাকায় বর্তমানে একটি 30 শয্যা বিশিষ্ট পাইকপাড়ি রুরাল হসপিটাল রয়েছে। হাসপাতালে বহির্বিভাগ চালু থাকলেও অন্তর্বিভাগে কার্যত অচল এবং প্রসূতি মায়েদের জন্য প্রসবের কোনো ব্যবস্থা নেই। ফলে এলাকার মানুষ, বিশেষ করে গর্ভবতী মায়েদের ও শিশুদের চিকিৎসার জন্য দূরবর্তী হাসপাতালে যেতে বাধ্য হয়। এই জনস্বার্থে পাইকপাড়ি হসপিটালকে মাল্টিস্পেশালিটি 100 বেডের হসপিটালে আধুনিকরণ হসপিটালের জন্য আপনাকে আবেদন জানাচ্ছি। সাথে বিধানসভা জুড়ে 6টা উপস্বাস্থ্য কেন্দ্র করার জন্য আবেদন জানাচ্ছি। নমস্কার। মাননীয় শ্রী শিশির ঘোষ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনাকে প্রণাম এবং উপস্থিত সমস্ত সতীর্থদের। আমি পূর্ব বর্ধমান জেলায় 272 মঙ্গলকোট বিধানসভা থেকে আসছি। আমাদের ওখানে একটি কুনুর নদী আছে। ওই নদীটি আউশগ্রাম বিধানসভা এবং ভাতার বিধানসভা হয়ে মঙ্গলকোটের ওপর দিয়ে অজয় নদীতে এসে মিশেছে। ওই নদীটি দীর্ঘদিন ধরে মজে যাওয়ার ফলে নদীর তীরবর্তী যে সমস্ত কৃষিযোগ্য জমি, সেখানে জল নিকাশি না হওয়ার জন্য ধান চাষের ব্যাপক ক্ষতি হয়। তাই ওই কুনুর নদীটি সংস্কার করার জন্য আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে অবগত করছি
ওটি সংস্কার করে এবং লক গেট তৈরি করতে পারলে প্রায় ওই 3টি বিধানসভায় 40,000 কৃষক উপকৃত হবে। বন্যা থেকে ফসলের ক্ষতি যেমন বাঁচবে, লক গেটের মাধ্যমে বোরো চাষের সময় রবি ফসলের আলু, শস্য এবং বোরো ধানের চাষের ক্ষেত্রে অনেক উপকার হবে। তাই মহাশয়, আপনার মাধ্যমে আবেদন রাখছি যাতে ওই নদীটি সংস্কার করে লক গেট দ্রুত করা যায়। সকলকে ধন্যবাদ, নমস্কার। মাননীয় শ্রী কৌস্তব বাগচি। Honorable Speaker, sir, for the first time I rise to speak at this August House. I raise my serious concern over the shut jute mills within my assembly constituencies. Barakpur, which was once called a very prospering industrial area, today majority of the jute mills are shut. I would humbly seek the government interference to take necessary action so that the jute mill are restored to its previous position. The present conditions of the workers of the jute mill within the Barakpur and Titagar area are absolutely in a deplorable condition. People are starving in those areas. People are being deprived from the basic amenities of life. I would humbly once again raise my concern and seek the interference of this August House, particularly the government's intervention with regard to reopening of the shut down jute mills, which is shut ever since long. I thank the Honorable Speaker for allowing me to speak at this August House for the first time ever. I would end saying, कभी कारखानाओं की सिटी से गूंजता था ये इलाका, आज फिर उसी प्रगति का इंतजार है। युवाओं को रोजगार और उद्योग मिले, यही बैरकपुर की पुकार है। थैंक यू। এবার 0 আওয়ার্স বলবেন মাননীয় শ্রী অসীম সরকার। মাননীয় স্পিকার সাহেব, আপনাকে শ্রদ্ধা জানিয়ে একটি কথা বলতে চাইছি। এত সুন্দর বাজেট, যে ঐতিহাসিক বাজেট বাংলায় আজ পর্যন্ত কেউ দেখেনি। কিন্তু গতকাল থেকে লোকশিল্পীদের প্রচুর ফোন আসছে। তাদের সম্পর্কে যদি মন্ত্রী মহোদয় কিছু ভাবতেন, আর বিদ্যুৎ বিল যদি মাসিক হারে করা যায়, তাহলে মনে হয় সমস্ত জনগণ তাতে সাশ্রয় পেতে পারে। কৃষিমিত্রা এবং ইলেকট্রিসিটিতে প্রায় 70,000 মানুষ কর্মরত আছে, তাদের সম্পর্কে একটু ভাবার জন্য অনুরোধ করছি। এবং হরিণঘাটা যে যমুনা নদী সংস্কারের কথা আমি বারবার লিখে জানিয়েছিলাম বিগত সরকারের কাছেও, এই বিষয়টা একটু ভাববেন। নমস্কার। এবার আমি বলার জন্য অনুরোধ করব মাননীয় শ্রী সজল ঘোষ মহাশয়। 13 মিনিট। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আপনাকে আমি ধন্যবাদ জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী, তাকেও ধন্যবাদ জানাই। আপনারা আমাকে এই সদনে বলার সুযোগ দিয়েছেন। প্রথমবার বলছি, যদি কোনো ত্রুটি থাকে মার্জনা করবেন। স্যার, আমি এমন একটা বিধানসভা থেকে আসছি যে বিধানসভাটা রাস্তার এপারে কলকাতা, যার উল্টো দিকে রাস্তাটা হচ্ছে বরানগর। স্যার, আমি এই বিধানসভায় ঘুরে মানুষের কাছে প্রচার করে আমি যেটা দেখতে পেলাম, যে কলকাতা পিনকোড, কলকাতা অ্যাড্রেস এবং কলকাতা লাগোয়া হওয়া সত্ত্বেও অত্যন্ত দুরবস্থার মধ্যে দিয়ে একটা বিধানসভা অঞ্চল পুরো রয়েছে। আমার আগের বক্তারা বলেছেন তাদের বিভিন্ন সময় যে ওখানে যেমন চটকল, জুট মিল যেগুলো, সেগুলো বন্ধ, সেগুলো যেমন আছে। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। স্যার, আমি ওখানে গেছিলাম, ওখানকার একটা জেলা হসপিটাল ভিজিট করতে। আমি সেখানে দেখেছি 100 আসন বিশিষ্ট হাসপাতালের মধ্যে আইসিইউ নেই। আমি দেখে এসছি হাসপাতালটা চলছে যেখানে একটাও মনিটর নেই।
হাসপাতালটা চলছে যেখানে একটাও এয়ার কন্ডিশন মেশিন নেই। স্যার আপনারা, মাননীয় চেয়ারম্যান, তিনিও, মাননীয় অধ্যক্ষ আপনিও জানেন, আপনি ডাক্তার স্বাস্থ্যমন্ত্রী আপনিও জানেন যে এয়ার কন্ডিশনটা রুগীর জন্য প্রয়োজন হয়, আরামের জন্য প্রয়োজন নেই। অত্যন্ত দুরবস্থার মধ্যে দিয়ে একটা হাসপাতাল চলছে, একটা নাগরিক সামান্যতম পরিষেবা পুরো বরানগর জুড়ে আপনি যদি বলেন স্যার কোথাও কিচ্ছু নেই। গত কয়েকদিন আগে যে প্রবল বৃষ্টি হয়, সেই বৃষ্টিতে বরানগর এক হাঁটু জলে ডুবেছিল, এবং আমি বলছি আজকে 4 দিন বাদেও সেখানে কিন্তু জল সম্পূর্ণভাবে নেমে যায়নি। আমি আগের মা মাটি মানুষের সরকার, তার পুরো নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী যদি থাকতেন আজকে, আমি তাকেও অনুরোধ করতাম গিয়ে একবার দেখে আসুন। ঘরের ভেতরে খাটের ওপর মানুষ বাচ্চাকে রেখে মা বাচ্চার জন্য জল আনতে গেছে, বাচ্চা ঘরের ভেতর পড়ে জলে ডুবে মারা গেছে। এটা স্যার আপনার কলকাতা শহরের যারা মা মাটি মানুষের কথা বলতো, তাই তারা আজকে শূন্য হয়ে গেছে স্যার। আগের এমএলএ গামলা বলে পালিয়ে গেছেন, কিন্তু স্যার আমি মানুষের দরজায় দরজায় ঘুরে মানুষের কাছে হাত জোর করে বলেছি এই অবস্থার পরিবর্তন হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করুন, আপনি ব্যবস্থা নিন এবং এই অবস্থা থেকে বরানগরবাসীকে শুধু নয় রাজ্যবাসীকে মুক্ত করুন। সমস্যা হচ্ছে পাশে সাগর দত্ত বলে একটা মেডিকেল কলেজ আছে স্যার, সেই সাগর দত্ত মেডিকেল কলেজের গেটের ওপরে লিখে দেওয়া হয়েছে সুপার স্পেশালিটি। গেটগুলো দেখলে মনে হবে বিরাট কোনো আপনি হাসপাতালে ঢুকছেন, কিন্তু যত ঢুকবেন তত বুঝতে পারবেন এটা একটা মৃত্যুপুরী, কারণ ভেতরে অধিকাংশ ডিপার্টমেন্ট নেই। একটা সুপার স্পেশালিটি হাসপাতাল চলছে, যে হাসপাতালের ভেতরে সিটি স্ক্যান এমআরআই জাতীয় মেশিনগুলোও নেই। আপনারা বলুন, এই হলো আমার মা মাটি মানুষের সরকার। স্বাস্থ্যমন্ত্রী ছিলেন আমাদের আগের, যারা 4 বার করে মাননীয়া করতেন, আমি তার নাম এখানে উচ্চারণ করব না, সেই তিনি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এই অবস্থা থেকে বাংলার মানুষকে আপনারা মুক্ত করুন। বাংলার মানুষ আমাদের ম্যান্ডেট দিয়েছেন, আমরা দরজায় দরজায় ঘুরেছি। আমার খুব ইচ্ছে ছিল নগর উন্নয়ন মন্ত্রী যদি থাকতেন, তাকে একবার নিয়ে ঘোরাতাম অটোয় করে, কোমরের হাড় যদি বেঁকে না যেত অর্ধেক বরানগর ঘুরলে, তাহলে আমি এখানে আর আশা বন্ধ করে দেব। আমি মাননীয় বর্তমান নগর উন্নয়ন মন্ত্রীর কাছে আবেদন করব, তার দৃষ্টি আকর্ষণ করব, এই ব্যবস্থার থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করুন। আমার বরানগর শুধু নয়, আমার সারা বাংলার এই একই অবস্থা চলছে। আইন শৃঙ্খলার কথা আমাদের রাজ্যপালের ভাষণের উপর আমরা বলছি আজকে আলোচনা করছি। রাজ্যপাল স্যার বলেছেন আইন শৃঙ্খলার কথা, কিন্তু এতদিন আমরা আইন শৃঙ্খলা দেখিনি। স্যার আমি যেখান থেকে আসছি তার পাশের জায়গাটাই হচ্ছে পানিহাটি। সেই পানিহাটি জায়গাটা আজকে সারা ভারতবর্ষের মানুষের কাছে পরিচিত। কিসের জন্য? অভয়ার নামে পরিচিত। অভয়ার বাড়ি সেখানে ছিল। অভয়াকে যারা তার বাড়িকে, তার বাড়ির লোকেদের মৃতদেহ দেখতে দেননি, তার মা, তিনি আজকে আমাদের সদনের একজন সদস্য হয়েছেন। এমপি মন্ত্রী হবার জন্য লালবাতি নিয়ে ঘোরার জন্য নয়, মেয়ের বিচার চাইবার জন্য। আমি ধন্যবাদ জানাই আমার সরকারকে, তারা এই ফাইল নতুন করে খুলেছেন। আমি দাবি করি অনতি বিলম্বে ওখানকার প্রাক্তন এমএলএ যিনি ছিলেন তাকে কাস্টডিতে নেওয়া হোক এবং তার বিচার যথোপযুক্ত হোক, কারণ ইতিমধ্যেই অর্ধেক প্রমাণ অভয়ার সাথে পুড়ে গেছে। স্যার আমি অনুরোধ করব, আইন শৃঙ্খলা মানে শুধু অভয়া নয়, অভয়া থেকে তামান্না থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গে যত আপনারা, আমাদের সরকার, সেদিন রাজ্যপাল মহোদয় বলেছেন যে আমাদের সরকার তিনি ব্যবস্থা করবেন মহিলাদের জন্য দুর্গা স্কোয়াড তৈরি করে এবং থানায় থানায় মহিলা ডেস্ক। আমি আবেদন করব আপনাদের কাছে, আমি আবেদন করব পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে, ইমিডিয়েট গতকাল বাজেটে সেটা আমরা পেয়েছি, সেটা যত সম্ভব তাড়াতাড়ি করে দেওয়া হোক। স্যার 8 লক্ষ কোটি টাকার দেনা আমার সারা পশ্চিমবঙ্গের মানুষের প্রত্যেকের মাথার উপরে, আপনি যিনি মুখ্যমন্ত্রী আছেন তারও উপরে আছে, আমাদেরও প্রত্যেকের ওপর আছে।
আমি আপনাদের কাছে আবেদন করব, এই আগের সরকারের যারা সদস্য সমর্থক ছিলেন, পঞ্চায়েত থেকে শুরু করে মুখ্যমন্ত্রী অবধি, তাদেরকে ভালো করে ঝাড়াই পোছাই করা হোক। আমি দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবঙ্গের এই 8 লক্ষ কোটি দেনা 1 সপ্তাহের মধ্যে মিটে যাবে, 1 সপ্তাহের মধ্যে মিটে যাবে। দলের মধ্যেই তাদের আওয়াজ উঠেছে যে ওরা চোর, এ বলছে ওকে চোর, ও বলছে ওকে চোর। আমি আবেদন করব মাননীয় স্পিকার স্যারের কাছে যে ওনাদের একটু চেয়ারটা আলাদা করে দেওয়া হোক, কোনটা কালীঘাট তৃণমূল আর কোনটা নিমতলা ঘাট তৃণমূল সেটা আলাদা করে দিলে আমাদেরও তাদের সমালোচনা করার সময় সুবিধে হবে কোন দিকে আঙুল তুলব। আমি বলছি, আমি সরকারকে ধন্যবাদ জানাই। আগের সরকার মা মাটি মানুষ বলে মাকে মাটিতে মিশিয়ে দিয়েছে, আর আমার সরকার ঘোষণা করেছে যে আগামী বর্ষের মধ্যে, আগামী নতুন বাজেটের আগে 1 লক্ষ বেকার যুবকের চাকরি হবে এবং তার সঙ্গে 50,000 শিক্ষকের চাকরি হবে। আমি তাদের প্রণাম জানাই। আমি ঘুরেছি স্যার, আমি ওখানকার বরানগরের এলাকায় এলাকায় ঘুরেছি। আমি বিশ্বাস করি এই সমস্যা শুধু বরানগরের নয়, প্রত্যেকটা যতজন বিধায়ক আছেন যে কোনো দলের হতে পারেন, আমি বলছি স্যার কিছু না হলে বরানগর অঞ্চলে 25খানা স্কুল বন্ধ হয়ে আছে, 25টা স্কুল, শতবর্ষ পেরোনো স্কুল বন্ধ হয়ে আছে। আর যে স্কুলগুলো আছে তার অধিকাংশ ঢুকছে, পাড়ায় পাড়ায় ইংরেজি মিডিয়াম স্কুল গড়ে উঠেছে। স্যার আমি চাই, ইংরেজি মিডিয়াম নিয়ে আমার কোনো বক্তব্য নেই, প্রাইভেট স্কুলে ছেলে মেয়েদের শিক্ষা দেওয়ার মতন অর্থনৈতিক অবস্থা পশ্চিমবঙ্গের মানুষের আজকে নেই। তাই আমি আপনাদের কাছে আবেদন করব, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে, শিক্ষা মন্ত্রকের কাছে আমি আবেদন করব, যত তাড়াতাড়ি সম্ভব এই স্কুলগুলোকে পুনরায় চালু করে, এবং আমাদের নতুন যে কেন্দ্রীয় শিক্ষানীতি আসছে সেই শিক্ষানীতি হচ্ছে যে শিক্ষাকে কর্মোপযোগী করে তোলার শিক্ষানীতি, সেই শিক্ষানীতি প্রয়োগ করে পশ্চিমবঙ্গের এই সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থাগুলোকে বাঁচিয়ে তোলা হোক। আমি আপনাদের কাছে সেই আবেদন করব। স্যার আমি একটা বিষয় জানতে চাই, আমি জানি না, কালকে আমি এখান থেকে বেরোনোর পর অনেকে আমায় প্রশ্ন করছেন সংখ্যালঘু তাদের জন্য কিছু কি করা হলো। আমি প্রশ্ন রাখতে চাই সরকারের কাছে, আমার জানা নেই তাই আমি জানতে চাই, যেখানে রাষ্ট্র যদি ধর্মনিরপেক্ষ হয় সেখানে সংখ্যালঘু দপ্তরের আদৌ কি প্রয়োজন হয় কিনা এটা আমি সরকারের কাছে জানতে চাই। এ বিষয়ে আমার জ্ঞান নেই, তাই কারণ সংখ্যাগুরু করে আমরা নিজেরাই ধর্মনিরপেক্ষতার আড়ালে থেকে আমরা নিজেরাই মানুষে বিভাজন করছি। আপনাদের সেটা একটু বলতে হবে। স্যার এই সরকার গত 15 বছরে পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে দিয়েছিলেন। এই নিয়ে আমরা দেখেছিলাম বাংলাদেশ থেকে অনেক সেখানকার যারা সন্ত্রাসবাদী তারা অনেক সময় আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে আহ্বান জানিয়েছিলেন, তৎকালীন মুখ্যমন্ত্রীকে আহ্বান জানিয়েছিলেন যে এসো তুমি বাংলাদেশ পশ্চিমবঙ্গটাকে আলাদা করে দাও। আমি আপনাদের কাছে আবেদন করব, এই সরকার ইতিমধ্যে বহু জমি দিয়েছে যাতে বর্ডারটাকে সিকিউর করা যায়। আমি আপনাদের কাছে আবেদন করব সেই ব্যবস্থা আরো কঠিনভাবে হোক। পশ্চিমবঙ্গের মধ্যে যারা অতীতে দীর্ঘ কয়েক পুরুষ ধরে যারা বাংলাদেশ সৃষ্টি হওয়ার ভারত ভাগের আগে থেকে যারা পশ্চিমবঙ্গে আছেন তারা নিশ্চয়ই যে কোনো ধর্ম নির্বিশেষে তারা আমার, কিন্তু যারা আজকেও ঢুকছেন বা ঢুকে আছেন ইমিডিয়েট তাদের প্রত্যার্পণ করা হোক। কারণ আমরা দেখেছি টিভি মিডিয়ায় যত যাচ্ছে বলে খবর হয় তত সম্ভবত যায়নি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি আপনাদের কাছে আবেদন করব যে আমরা পশ্চিমবঙ্গকে সোনার পশ্চিমবঙ্গ করব বলেছি। 50 বছর, এটা স্যার শুধু 15 বছর সিপিএম জামানার থেকে শুরু করে আজকে তৃণমূল জামানার, শুধু তৃণমূল জামানার নয়, যে সমস্যা আছে আমাদের কাছে মানুষের প্রত্যাশা অসীম। মানুষ আমাদের থেকে চায় যে 50 বছরের জমা সমস্যা 15 বছরে যাতে আমরা 5 বছরে যাতে আমরা তার থেকে বাংলাকে মুক্ত করতে পারি।
এই কঠিন কাজ, কিন্তু এই কাজ আমাদের করতে হবে। এই কাজ আমরা করব কারণ আমরা মানুষের কাছে দায়বদ্ধ। আমি আরেকটা বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করব, যেটা হচ্ছে মাননীয় শিল্পমন্ত্রীর কাছে আমি আবেদন করব। আমাদের বরানগর অঞ্চলে, আমার বরানগর বিধানসভা অঞ্চলে শুধু জুট মিল বন্ধ হয়ে আছে তা নয়, ওখানে দুটো সরকারি দপ্তর এবং তার মধ্যে একটা কেন্দ্রীয় সরকারি দপ্তরও আছে। সেই সরকারি দপ্তরটা দীর্ঘদিন বন্ধ, RIC এবং BI ফ্যাক্টরি বলে পরিচিত, যাতে বরানগর অঞ্চলের মানুষের অর্ধেক সমস্যা, বেকার সমস্যা মিটে যেতে পারে। আপনাদের কাছে আমি আবেদন করব যাতে সেই দিকটাও দৃষ্টি রাখা হয় এবং সেই বন্ধ হয়ে যাওয়া ফ্যাক্টরিগুলো যেখানে অবৈধভাবে দখল হয়ে আছে সেই ফ্যাক্টরিগুলোকে যাতে দখল মুক্ত করে আবার ফ্যাক্টরিগুলোকে চালু করা যায়, এই আবেদন করে আপনাদের সবাইকে আমি প্রণাম ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ স্পিকার। মাননীয় ডক্টর রাজেশ কুমার। আপনি কোন তৃণমূল? Thank you so much, sir, for giving me the opportunity to speak for the first time in this august house. Mananiya Adhyaksh Mahoday, I rise to support the motion of thanks to His Excellency, the Governor's address. And sir, I rise with a heart that is full. A few days ago, as Mahamahim Rajyapal rose to leave this house, the band did not play an ordinary tune. They played Sangha Chhadvam Samvadadvam, the great hymn of unity from Rigved. And sir, that was not accident of ceremony, for those very words are carved upon the emblem of this house above the chair you grace. Samano mantrah samiti samani samanam manah sah chittamesham. May our purpose be one. May our samiti, our assembly be one. May our minds and our hearts beat as one. एक बार ভেবে দেখুন মাননীয় অধ্যক্ষ মহোদয়, গণতন্ত্রে আমাদের কাছে পশ্চিম থেকে ধার করা কোনো শব্দ নয়, গণতন্ত্র আমাদের রক্তে। আজ থেকে 3000 বছর আগে ঋগ্বেদের ঋষিরা মানুষের এক সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার সেই সভাকে একটি নাম দিয়েছিলেন সমিতি। সেই সমিতি ছিল আমাদের প্রথম সংসদ। আর আজ যেখানে বাংলার মানুষের কণ্ঠস্বরে ধ্বনিত হয় এই সদন, এই সেই সমিতি। And today the people of Bengal have breathed new life into that ancient prayer. মাননীয় অধ্যক্ষ মহোদয়, একটি ব্যক্তিগত কথা বলি। আমার জন্ম হয়তো রাজস্থানের মাটিতে হয়েছে, কিন্তু আমার কর্ম, আমার ঘাম, আমার স্বপ্ন সমস্ত তাই এই বাংলার। For 4 decades this Bengal has been my karma bhumi, my land of work and of belonging. Bengal never once made me feel a stranger. She took me in and made me her own. আজ সেই ঋণ শোধ করতেই আমি দাঁড়িয়েছি। And that, sir, is the very meaning Sangat Chhadvam, that those who choose to walk together become one. মাননীয় অধ্যক্ষ মহোদয়, 15টা বছর এই বাংলা শাসিত হয়েছে একটি মাত্র শব্দে, ভয়। Fear at the ballot box, fear at the ration shop, fear that a deserving young man could not earn a job in his own state without paying a bribe, fear that put an entire generation on trains out of Bengal. আর সবচেয়ে নিষ্ঠুর ভয়টা ছিল আমাদের মা বোনেদের নিয়ে, যে রাজ্যে সন্ধ্যা নামলে মা দরজায় চোখে রেখে বসে থাকতেন মেয়ে নিরাপদ ঘরে না ফেরা পর্যন্ত। কিন্তু এবার বাংলার মানুষ ভোট বক্সয় লিখে দিয়েছে, ভয় নয় ভরসা। এই সদনের মাধ্যমে আমি তাদের 3টি প্রশ্ন করতে চাই যারা 15 বছর রাজত্ব করেছেন।
who turned Bengal into a syndicate Raj, where every truck of sand and every ton of coal paid its tax in extortion, who built the empire of cut money, where even a widow's pension carried a commission, and who robbed an entire generation of its future through the recruitment scam, leaving the answer sheets of our deserving youths to rot in a middleman's house. তারা উত্তর দেবেন না অধ্যক্ষ মহোদয়, কিন্তু বাংলার মানুষ উত্তর দিয়ে দিয়েছে। আর তাই আমাদের ছেলে মেয়েরা বাংলা ছেড়েছে, ট্রেন লোড অফ দি সন্স অফ সোনার বাংলা, লিভিং আওয়ার হোমল্যান্ড বিকজ সোনার বাংলা হ্যাড নো ওয়ার্ক টু অফার। বাংলা এই অপমান, বাংলার এই অপমান আমরা আর সহ্য করব না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, হিজ এক্সেলেন্সি the governor's address is our guiding light, and it is no wish list. It is a register of promises already capped. আগে ছিল সিন্ডিকেটের সরকার, আজ এসেছে শপথের সরকার। মাত্র কয়েকদিন land handed over to the border security force to secure our frontiers. The Chingri Ghata metro pillar stalled for 18 months by a government that ruled only by obstruction was raised within weeks. अन्नपूर्णा योजनाएं আমাদের মা বোনেরা প্রতিটি মাসে 3000 টাকা পাচ্ছেন। রাজ্যের প্রতিটি সরকারি বাসে মহিলাদের যাতায়াত আজ বিনামূল্যে। আয়ুষ্মান ভারতে প্রতিটি গরিব পরিবার পাচ্ছে 5 লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা। সস্তায় ওষুধের জন্য খুলবে 469টি জন ঔষধি কেন্দ্র, and after 15 years a digital census, যাতে একজন মানুষও বাদ না পড়ে। এটাই অধ্যক্ষ মহোদয় ডাবল ইঞ্জিন সরকারের শক্তি। কিন্তু বাংলা ছোট স্বপ্ন দেখে না। উত্তরবঙ্গে গড়ে উঠবে এইমস, আইআইটি এবং IIM, so that our children never again need to run to Kolkata or to Delhi to find a future. We will bring life back to the Cha Bagan of Darjeeling, whose fragrances the whole world knows. We will build the bridges, the ports, and the new highways, and we will turn this exodus into a homecoming. মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই সদনকে মনে করিয়ে দিতে চাই আমরা কারা। এই সেই বাংলা যে বাংলা ভারতকে তার জাতীয় গান দিয়েছে, বন্দে মাতরম, দ্য বেঙ্গল অফ স্বামী বিবেকানন্দ, অফ নেতাজি সুভাষ, অফ কবিগুরু রবীন্দ্রনাথ, অফ মাতঙ্গিনী হাজরা, অফ ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। বাংলা ভারতের নবজাগরণের পিছনে হাঁটেনি, বাংলা সেই নবজাগরণকে পথ দেখিয়েছিল। গুরুদেব আমাদের দিয়েছিলেন সেই প্রার্থনা যা আজ সত্যি হতে চলেছে। চিত্ত যেথা ভয়ে শূন্য, উৎস যেথা শির, where the mind is without fear and the head is held high। আর আমাদের বিদ্রোহী কবি নজরুল দিয়েছিলেন সেই সাহস, বলো বীর চির উন্নত মম শির। মাননীয় অধ্যক্ষ মহোদয়, শ্রীমদ্ ভগবত গীতা একবারের শেষের শ্লোক সঞ্জয় বলেছিলেন, यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर विजयो भूतिर ध्रुवः नीतिर्मतिर् ममः। যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ আর ধনুর্ধর অর্জুন এক সঙ্গে দাঁড়ান, সেখানেই শ্রী বিজয় বিভূতি আর নীতি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রায় 50 বছরের পর, 5 দশক পর বাংলা আর দিল্লি আজ একই পথে, একই রথে। এই প্রথম বাংলা পেয়েছে তার ডাবল ইঞ্জিন সরকার। দিল্লিতে আছেন সেই যোগেশ্বর, যিনি গোটা দেশকে দিশা দেখাচ্ছেন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। আর বাংলার রণ আঙ্গনে দাঁড়িয়ে সেই ধনুর্ধর পার্থ, যিনি ধনুক হাতে লড়ছেন, আমাদের লোকপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী জি। কৃষ্ণের দিশা আর অর্জুনের হাফ মিনিট মোর স্যার। এই দুই যেখানে মেলে গীতা বলছে জয় সেখানে অবধারিত। আর তাই গীতার সেই 4টি ফল আজ বাংলার কাছে আর স্বপ্ন নয়, বাস্তব। বাংলার হারানো শ্রী, হারানো গৌরব আবার ফিরবে। ভয়ের রাজনীতি উপর সাধারণ মানুষের বিজয়, আজ শিল্প সমৃদ্ধি আর
ভিন্ন রাজ্য থেকে আমাদের ছেলে মেয়েদের ঘরে ফেরা কাটমানির সরকার নয়, স্বচ্ছ নীতির সরকার, শ্রী বিজয় বিভূতি নীতি, এই 4টি শব্দেই লেখা আছে আগামী সোনার বাংলার ভবিষ্যৎ। ভয়ের রাজনীতি শেষ, ভরসার রাজনীতি শুরু, আবার গড়ব সোনার বাংলা। জয় হিন্দ, বন্দে মাতরম। মাননীয় শিখা চ্যাটার্জি, আপনার 8 মিনিট। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আপনাকে ধন্যবাদ জানাই আজ এই মহতী সদনে রাজ্যপালের ভাষণের ওপর কিছু বলতে দেওয়ার জন্য। রাজ্যপাল মহাশয় যে ভাষণ রেখে গেছেন আমরা সবাই শুনেছি, যা সত্যি অত্যন্ত মর্মস্পর্শী, এবং তিনি যে মার্গদর্শন করিয়েছেন এই নতুন সরকারকে এবং এই মহতী সদনকে, রাজ্যপালকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আমি মনে করি রাজ্যপাল মহাশয় তার ভাষণের মাধ্যমে সার্বিক সুরক্ষা ও সুশাসন নিয়ে যেভাবে সরকার ও হাউসের মার্গদর্শন করিয়েছেন, যা আগামী দিনের কার্যপ্রণালীর ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে মনে করি। তিনি উল্লেখ করেছেন 1.5 শতক পর রাজ্যে জনতা জনার্দন 2 হাত ভরে আশীর্বাদ করেছে নতুন সরকার গড়ার জন্য, এবং সেই নতুন সরকার আগামী দিন দেশের অখণ্ডতা, সমৃদ্ধি, জাতীয় নিরাপত্তা রক্ষা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কল্যাণ সাধনে ব্রতী হওয়াই হবে সরকারের আদর্শ। আমি মনে করি বিগতকাল যে বাজেট হয়েছে সেই বাজেটে রাজ্যপালের ভাষণের একটা ছবি কিন্তু পরিলক্ষিত হয়েছে। আমরা মনে করি এই সরকার ভারতীয় জনতা পার্টির যে সরকার, এখানে বিশেষভাবে বলবো যার শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে আদর্শান্বিত, তাই যারা জনগণের কল্যাণে কিন্তু রয়েছেন। কিন্তু এখানে মাননীয় স্পিকারের কাছে সর্বপ্রথম আমি একটি অনুরোধ জানাবো, এখানে বিধায়ক পাল্টিমারা বিধায়ক মাননীয় কুলান ঘোষ মহাশয় যেভাবে এই সিলেক্ট করে দেওয়া জিনিসকে বাইরে কথা বলেছেন, আগামীতে আমি মনে করি সেভাবে সময় নষ্ট করে এইভাবে হাউসকে কলুষিত করবেন না। আমি বিশেষভাবে এটা আপনাদের কাছে আবেদন রাখছি। মাননীয় রাজ্যপাল মহাশয়ের বক্তব্যে আমরা দেখেছি বারবার করে তিনি বলেছেন অনুপ্রবেশের কথা। এই অনুপ্রবেশ যেমন পশ্চিমবঙ্গের রাজনীতিকে কলুষিত করেছে, ঠিক একই রকমভাবে প্রভাবিত করেছে নির্বাচনকে, ঠিক একই রকমভাবে প্রভাবিত করেছে মহিলাদের কার্যপ্রণালীর ক্ষেত্রেও। সরকারি কার্যপ্রণালীতে পুলিশ প্রশাসনকে প্রভাবিত করেছেন সরকারের হাত মাথায় রেখে পুলিশ প্রশাসন তাদের নিজের মতো কাজ করে গেছে। যে পুলিশ প্রশাসন সরকার চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পরিবর্তন ঘটেছে, রাজ্যপাল সে কথাও বুঝতে পেরেছেন। এখানে হাউসে অনেকবার উন্নীত হয়েছে অনেক কথা, তার মধ্যে তোলাবাজি, সিন্ডিকেট, অবৈধ বালি কয়লা বন্ধের কথা বলা হয়েছে। অবশ্যই মাননীয় রাজ্যপাল মহাশয় তার প্রস্তাবে কিন্তু অবশ্যই সেগুলো রেখেছেন। তিনি কিন্তু বিশেষভাবে নির্দিষ্ট করে ওই জায়গা, ওই জেলা, ওই গ্রাম উল্লেখ করেননি, কিন্তু সার্বিকভাবে সকলের জন্য তিনি বলে গেছেন। বিশেষভাবে পশ্চিমবঙ্গে নারী ও শিশু পাচার নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল, যে ক্ষেত্রে তিনি বলেছেন আমরা দেখেছি বিগত দিন কামদুনি, হাঁসখালি, অভয়াকাণ্ড এবং 3 বছরের শিশু থেকে 75 বছরের বৃদ্ধা পর্যন্ত কোনো ছাড় পায়নি, যেখানে স্কুল, কলেজ এবং ল কলেজের ছাত্রীরা পর্যন্ত ছাড় পাননি। আজকে সেই দিনটার কথা কিন্তু সকলেরই মনে আছে। মাননীয় রাজ্যপালও কিন্তু সেখানে তদন্তের ব্যাপারে বিশেষভাবে সচেষ্ট হয়েছেন। এই সময়
পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে নারী স্বাধীনতায় হস্তক্ষেপ করে নারীদের রাতে রাস্তায় না বেরোনোর ফতোয়া জারি করেছিলেন বিগত দিনের সরকার, যা অত্যন্ত নিন্দনীয়। বর্তমান সরকার আসার পর নারী সুরক্ষার দিকে বিশেষভাবে নজর দেওয়া হয়। কামদুনি কাণ্ডে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, অভয়ার ফাইল খোলার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন দুর্নীতি যেন সামনে আসে এবং তারা যেন বিচার পায়, সেই জন্য সরকার কিন্তু ভীষণভাবে সচেষ্ট। আমরা জানি এই সরকারের ভাবনা পরিষ্কার স্বচ্ছ রাজনীতি, পরিষ্কার স্বচ্ছভাবে সরকার চালানো। সরকার নারীদের উন্নয়নের জন্য অন্নপূর্ণার ভান্ডার, আশা কর্মী, ICDS কর্মীদের বেতন বৃদ্ধি থেকে শুরু করে প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্প চালু করার ব্যবস্থা করছে। আমরা রাজ্যপালের বক্তব্যের প্রতিফলন রাজ্য সরকারের কাজের মধ্যে দেখতে পাচ্ছি। যেভাবে রাজ্যপাল মার্গদর্শন করেছেন, তাই তার দর্শনীয় মার্গের পথেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার চলেছেন। দুর্নীতি, ভ্রষ্টাচার, মহিলাদের প্রতি সংগঠিত অপরাধ বন্ধ করার জন্য সরকার IPS অফিসারদের শীর্ষে বসিয়ে 2টি কমিটি গঠন করেছেন। আগামী দিন তাদের মধ্যে সমস্ত তদন্তর ব্যবস্থা করা হবে। রাজ্যপালের ভাষণের মাধ্যমে বেকারত্বর কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গের বুকে আপনারা জানেন এই 1.5 শতকে কোনো শিল্প আসেনি। শিল্প না এলে উন্নয়ন সম্ভব হয় না। তাই সেই শিল্পের কথা ভেবেছেন বর্তমান যে পশ্চিমবঙ্গ সরকার, শিল্পকে আনার জন্য তাদের বহুত প্রচেষ্টা চলছে। কর্মসংস্থানের জন্য আপনারা শুনলেন, পূর্বে বলে গেছেন যিনি আমার পূর্বে, তিনি বলেছেন কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে সমস্ত জায়গায়। সেখানে স্কুল বলুন, বিভিন্ন সংস্থা বলুন, সেখানে প্রাইভেট সংস্থাও হতে পারে এবং সরকারি সংস্থাও হতে পারে। সমস্ত জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। এখানে হাউস থেকে আমি শুনলাম যে পরিযায়ী শ্রমিকের কথা বলা হলো। বলুন তো, আপনারাই বলুন যারা ওই বিরোধী বেঞ্চে বসেছেন, এই পরিযায়ী শ্রমিক সৃষ্টি কাদের? আপনারা 15 বছর ক্ষমতায় থাকার পরে এখানে তাদের চাকরি দিতে পারেননি। আমাদের ঘরের ছেলে মেয়েরা, তাদেরকে কিন্তু আজকে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যেতে হয়েছিল। তাই তাদের চাকরির ব্যবস্থা অবশ্যই আগামী দিন, 1.5 মাসে যা সম্ভব নয়, আগামী দিন সরকার নিশ্চয়ই সেগুলোর ব্যবস্থা অবশ্যই করবেন বলে আমি মনে করি যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলোকে পশ্চিমবঙ্গের বুকে লাগু করে জনগণের উন্নতি সাধন করা সরকারের কর্তব্য। সরকার সেটা পালন করতে আরম্ভ করে দিয়েছেন। যেমন আয়ুষ্মান ভারত, বিশ্বকর্মা যোজনা, জন ঔষধি প্রকল্প, উজ্জ্বলা যোজনা, খেলো ইন্ডিয়া প্রভৃতি যোজনাগুলো বিশেষভাবে পশ্চিমবঙ্গের মানুষের উপরে কাজে লাগানোর জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে। সমাজের দরিদ্র শ্রেণীর মহিলা ও পুরুষ প্রতিবন্ধীদের জন্য প্রকল্পগুলি যথাযথ রূপায়ণ করা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে গরিব মানুষকে ঘর দিয়ে, তাদের দরিদ্র ভাতা দিয়ে, যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ইত্যাদি প্রদানের মাধ্যমে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষদের সহায়তা করা পশ্চিমবঙ্গ সরকারের অবশ্যই কাজ হয়ে দাঁড়িয়েছে। আমি শেষ 1 মিনিট বলবো, আমাকে কেটে দেওয়া হয়েছে, 10 মিনিট ছিল, আমাকে 8 মিনিট দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার সাহেব, আমি শুধু আপনার কাছে আবেদন করছি, আমি শেষ 2টো কথা বলবো। সেটা হচ্ছে রাজ্যপাল মহাশয়ের বক্তব্যে উত্তরবঙ্গকে যথেষ্ট উত্তরবঙ্গকে গুরুত্ব দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের যে উন্নয়ন হতে চলেছে, আমরা পশ্চিমবঙ্গ সরকারকে প্রভূত ধন্যবাদ জানাই। আমরা রাজ্যপাল তার বক্তব্যে বিশেষভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যাপক প্রশংসা করেছেন। আমি মনে করি এই মাননীয় মুখ্যমন্ত্রী
যিনি বিরোধী দলনেতা ছিলেন, তার আপোষহীন লড়াই সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। তাই রাজ্যপাল মহাশয় তার থেকে ব্যতিক্রম নেই, তাই তিনিও এইভাবে তার সুনাম করে গেছেন, প্রত্যেকেই সুনাম করবে। আমি শুধু বলবো, যারা রয়েছেন বিরোধীতে, আগামীতে এই সরকারকে সাপোর্ট করুন, তাদেরকে কাজ করতে দিন। তাদের বিরোধিতা হিসাবে বিরোধিতা করবেন না, তাদের অন্যায় হলে বিরোধিতা করবেন, কাজের কাজ তাদের করতে দিন। আপনাদের কাছে আবেদন রাখবো, ওই পাল্টি মারার মানুষগুলোকে নিয়ে আপনারা অযথা সময় নষ্ট করাবেন না, তাদেরকে দিয়ে আপনারা কাজ করাবার চেষ্টা করুন। এবং সরকার সকলের জন্য, শুধু আপনাদের জন্য নয়, এই সরকার মানুষের কাজ করবে। আর সময় নেই, বলার অনেক কথা ছিল, এইটুকু বলে সকলকে নমস্কার জানিয়ে মাননীয় স্পিকারকে আর একবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। সদস্য শ্রী পার্থসারথী চ্যাটার্জি। পার্থসারথী চ্যাটার্জি। মাননীয় স্পিকার স্যার, আপনার 8 মিনিট সময়, সময়কে মেনটেন করবেন। সময় কমিয়ে দিলেন আরো, 10 ছিল তো। মাননীয় স্পিকার স্যার, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে অষ্টাদশ বিধানসভার প্রথম অধিবেশনের রাজ্যপালের ভাষণের ওপর আমাকে কিছু বলার সুযোগ আপনি করে দিয়েছেন, আমি কৃতজ্ঞতা জানাই। স্যার, অনেক আন্দোলন, অনেক সংগ্রামের মধ্যে দিয়ে এই রাজ্যে একটা রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যার স্বপ্ন দেখেছিলেন ভারত কিশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এবং এই রাজ্যের মানুষ স্বস্তি পেয়েছে। এবং আমরা মনে করি, আমরা 1947 সালে স্বাধীনতা পেয়েছিলাম, তারপর আবার নতুন করে স্বাধীনতা 2026 সালে পেয়ে এই রাজ্যের মানুষ হিসেবে নিশ্চিতভাবে এটা আমাদের কাছে অনেক গর্বের। মাননীয় রাজ্যপাল যে প্রসঙ্গটার দিকে প্রথমে দৃষ্টি দিয়েছেন, সেটা হলো রাজ্যের মানুষ যাতে ভয় মুক্ত জীবন যাপন করতে পারে। এই রাজ্যে স্যার আইনের শাসন নেই, ছিল না, শাসকের আইন ছিল। এবং সেই জন্য এখানে এই শাসকের আইনকে সামনে রেখে অবাধে চলেছে বালি চুরি, কয়লা চুরি থেকে শুরু করে, গরু চুরি থেকে শুরু করে, ফাইল চুরি থেকে শুরু করে, মেসি চুরি থেকে শুরু করে শেষ পর্যন্ত মাটি চুরি, কয়েক হাজার কোটি টাকার মাটি চুরি পর্যন্ত হয়ে গেছে। তাই এই সরকার এইগুলোর সক্রিয় নিয়ন্ত্রণ এবং নির্মূল করার দায়িত্ব আগামী দিনে নিশ্চিতভাবে এই সরকার নেবে। স্যার, রাজ্যপাল তার ভাষণে বলেছেন যে এখানে যেটা বললো, আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। যদিও ইতিমধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই দিকটা দৃষ্টি রেখে তার ব্যবস্থা করেছেন। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে পাক সার্কাস এবং ফলতা। আমরা দেখেছি কিভাবে আইনের শাসন এখানে প্রণয়ন করা যায়। এবং এতদিন যারা এই পূর্বতন সরকারের ছত্রছায়া থেকে যে তোলাবাজি রাজত্ব চালিয়েছিলেন, আমাদের সরকার তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে চলেছে। এবং এটা ঘটনা স্যার, এই সরকারের আমলে ওই 12 মিনিটে 13 আর ঘটবে না। 12 মিনিটের মধ্যে হলে কি যেটা বলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, এটা কিন্তু এই রাজ্যে ঘটবে না। রাজ্যের আইনি শাসন পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার ফলে এই রাজ্যের সাধারণ মানুষ ভয়মুক্ত হয়ে, যারা এতদিন অন্যায়ের বিরুদ্ধে চুপ করেছিল, আজকে সেই তারাই আবার অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। এবং যারা রাজ্য প্রশাসনও তৎপরতার সাথে এবং নিরপেক্ষতার সাথে তার ব্যবস্থাও নিচ্ছে। ইতিমধ্যে অবৈধ জবরদখল, ইলিগাল কনস্ট্রাকশন
সরানোর কাজ কিন্তু দ্রুততার সঙ্গে শুরু হয়ে গেছে। স্যার, মাননীয় রাজ্যপাল তার ভাষণের মধ্যে বলেছেন যে সারা দেশে যখন 1 জুলাই 2024 সালে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস সারা দেশে বলবৎ করা হলেও এই রাজ্যে বলবৎ হয়নি। এই রাজ্যের মানুষ সঠিক আইনের পরিষেবা পায়নি। এই রাজ্যে রাষ্ট্রবাদী সরকার আসার পর সেই আইন বলবৎ হয়েছে এবং কার্যকর হয়েছে এবং তার ফলে ফৌজদারি বিচারের ব্যবস্থা গতিশীল হয়েছে। স্যার, রাজ্যপাল তার ভাষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রস্তাব রেখেছে, সেটা হলো ল্যান্ড গভর্নেন্স করা। অধিক দক্ষতা ও সুস্থতার সাথে ভূমি নথি ব্যবস্থাপনা সুনিশ্চিত করার লক্ষ্যে একাধিক ডিজিটাল উদ্যোগ গ্রহণ করা হবে। এটা অত্যন্ত জরুরি। এই কারণে জমি মাফিয়া যেভাবে জমিগুলোকে লুট করেছে, মানুষগুলোকে নিঃস্ব করে দিয়েছে। স্যার, প্রতিদিন আমার বাড়িতে সেই সমস্ত মানুষের দল আসে, এসে তারা আমাদের সাহায্য চায় যে আমার জমি অন্য নামে রেকর্ড হয়ে গেছে, আমার জমি অন্য নামে বিক্রি হয়ে গেছে এবং তাড়াতাড়ি মিউটেশন হয়ে যাচ্ছে। কাজেই জিআইএস এর ভিত্তিতে ভূমি ও তথ্য ব্যবস্থা করার প্রয়োজন আছে, তাহলে অন্তত এই মানুষগুলো বাঁচতে পারে। স্যার, এই সদনে সব সদস্যগণই অবগত আছেন যে বিগত দশকগুলিতে আমাদের রাজ্যে কিভাবে অবৈধ অনুপ্রবেশ ঘটেছে এবং অবৈধ অনুপ্রবেশ ঘটার ফলে রাজ্যের ডেমোগ্রাফিটাই চেঞ্জ হয়ে গিয়েছে এবং এই রাজ্যের বেশ কিছু স্বার্থন্বেষী গোষ্ঠীর প্রত্যক্ষ মদতে বিপুল সংখ্যক অবৈধ অনুপ্রবেশ ঘটেছে। দীর্ঘদিন আন্তর্জাতিক সীমান্ত অরক্ষিত থাকার দরুন শুধুমাত্র ভোট ব্যাংকের স্বার্থে অবৈধ অনুপ্রবেশকারীদের সাহায্য করা হয়েছে। এদেরকে ভোটার কার্ড, এদেরকে প্যান কার্ড, এদেরকে আধার কার্ড, শুধু তাই নয়, আমাদের দেশের নাগরিকদের মুখের অন্ন এদের কাছে তুলে দেওয়া হয়েছিল, অর্থাৎ রেশন কার্ড তুলে দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি সরকার আসার পর এদেরকে চিহ্নিত করা হয়েছে এবং অবিলম্বে প্রদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার স্যার, অবৈধ অনুপ্রবেশ বন্ধ করার জন্য ইতিমধ্যে সীমান্ত কাটার, তার দেওয়া এবং সীমান্ত ফাঁড়ি নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি ক্রয় ও সরকারি জমি হস্তান্তর সংক্রান্ত যাবতীয় বকেয়া প্রস্তাবগুলি অনুমোদন করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে 20 মে 2026 সীমান্ত সুরক্ষা বাহিনীকে 85.76 একর জমি হস্তান্তর করা হয়েছে। এছাড়া 88.401 একর জমি সরকারি ক্রয়ের মাধ্যমে অধিগ্রহণ প্রক্রিয়া চলছে। এছাড়াও 877.477 একর জমি সংগ্রহ করা হবে। মাননীয় স্পিকার স্যার, দীর্ঘদিন জনগণনা বন্ধ ছিল, শেষবার 2011 সালে হয়েছিল। আবার নতুন করে এই সরকার গঠনের সাথে সাথে 2027 সালের জনগণনার জন্য। মাননীয় সদস্য, আপনার 1 মিনিট। আচ্ছা, তো জনগণের সাথে তাড়াতাড়ি বলছি স্যার যে 21 মে তার নোটিফিকেশন হয়েছে এবং 1871 সালের ভারতের জনগণনা শুরু হওয়ার পর এই প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম হবে। স্যার, আসল কথাটা এটা শোনা দরকার, চলে যাবে। রাজ্যপাল তার ভাষণের মধ্যে বলেছেন যে হেলথ কার্ড, অর্থাৎ আয়ুষ্মান যোজনার কথা বলা হয়েছে, হেলথ সেক্টরের কথা বলা হয়েছে এবং এখানে অবশ্যই আয়ুষ্মান যোজনা দীর্ঘদিন এই রাজ্যের মানুষ বঞ্চিত হয়েছিল
যে আয়ুষ্মান যোজনার কার্ড না পাওয়ার জন্য। আয়ুষ্মান যোজনার কার্ড শুধু এই রাজ্যের জন্য নয়, আয়ুষ্মান যোজনার কার্ড আমার পকেটে যদি থাকে, আমি হয়তো কোথাও বেড়াতে গেছি, হয় গুজরাটে বা মহারাষ্ট্রে বা মধ্যপ্রদেশে, সেখানে আমি যদি অসুস্থ হয়ে পড়ি স্যার, আমার পকেটে যদি ওই কার্ড থাকে, তাহলে আমি কিন্তু চিকিৎসা ওই বিনা ফ্রিতে ট্রিটমেন্ট পেতাম। সেখান থেকে মানুষকে বঞ্চিত করা হয়েছে। স্যার আর একটা কথা বলবো, প্রধানমন্ত্রী রাজ্যপালের ভাষণে বলেছেন, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার কথা উল্লেখ করে বলেছেন যে এই যোজনাকে আরো শক্তিশালী করতে হবে। স্যার এই প্রসঙ্গে বলতে হয়, মাছে ভাতে বাঙালি, কিন্তু আমার ডান দিকে কিছু মানুষ আছেন যারা বলেছিলেন যে বিজেপি সরকার আসলে এখানে নাকি মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে। মাছ খাওয়া কিন্তু বন্ধ হয়নি, বরং আমাদের সরকার যাতে এখানে আরো বেশি করে মাছ চাষ হয়, যাতে অন্য প্রদেশ থেকে আর অন্ধ্রপ্রদেশ থেকে আমাদের এখানে মাছ চাষ, আমাদের যেন মাছ খেতে না হয় তার ব্যবস্থা করেছে। আমি সবাইকে, মাননীয় স্পিকার সময় আমাকে আরো অনেক কিছু বলার ছিল, যেমন PM বিশ্বকর্মা যোজনা, PM কুসুম। আপনার সময় কিন্তু পার হয়ে গেছে অনেক, প্লিজ। সবাই বসে আছে, তারা লাঞ্চে যাবে। এই ধরনের প্রকল্প থেকে রাজ্যের মানুষকে বঞ্চিত করা হয়েছিল। আবার নতুন করে আমরা এই জনমুখী প্রকল্প রূপায়ণ করতে পদক্ষেপ গ্রহণ করেছি। নমস্কার। সদস্য শ্রী রাজু কর্মকার। আট মিনিট। সম্মানীয় অধ্যক্ষ মহাশয়, আজকে এই সদনে আমাকে বলতে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সম্মানীয় রাজ্যপাল ওনার ভাষণে পশ্চিমবঙ্গের যে সমস্ত বিষয় উল্লেখ করেছেন তা অত্যন্ত প্রশংসাযোগ্য। তিনি সীমান্তর বিষয়ে যে বক্তব্য উপস্থাপন করেছেন তা অত্যন্ত প্রাসঙ্গিক। সীমান্তবর্তী এলাকায় আমার বিধানসভাটি রয়েছে, সেখানে BSF এবং পুলিশের মধ্যে সমন্বয়ের অভাব ছিল। বিগত এক মাসের মধ্যে আমি সীমান্তবর্তী এলাকাগুলি পরিদর্শন করেছি। BSF এবং পুলিশের সঙ্গে কথা বলে জানতে পেরেছি সম্মানীয় রাজ্যপাল মহাশয় যেটি বলছেন যে সীমান্ত সুরক্ষা হবে, আজকে আমরা দেখতে পাচ্ছি BSF এবং পুলিশ একসঙ্গে সীমান্ত সামলাচ্ছে এবং সীমান্তে যে অবৈধ কার্যকলাপ তা ইতিমধ্যেই অনেকাংশে হ্রাস পেয়েছে। কেন্দ্রের যে কৃষিনীতি, পূর্ববর্তী সরকার অসহযোগিতার ফলে সেই কৃষিনীতি সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। বর্তমানে কৃষকরা বেশ খুশি রয়েছে। PM কিষাণ নিধি যথাযথ সময়ে তাদের অ্যাকাউন্টে ঢুকছে এবং কৃষি দপ্তর এ বিষয়ে তৎপর হয়েছে। রাষ্ট্রীয় গোকুল মিশন, গো আধারিত শিল্প ইত্যাদি গঠনের জন্য যে প্রয়াস সরকার নিয়েছে তা অত্যন্ত প্রশংসাযোগ্য। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় আমাদের মৎস্য চাষিরা যেভাবে উপেক্ষিত এবং বঞ্চিত ছিল তারা আশার আলো দেখতে শুরু করেছে।
জমি, বিদ্যুৎ এবং দূষণ নিয়ন্ত্রণের জন্য সম্মানীয় রাজ্যপাল যে বিষয়গুলিতে আলোকপাত করেছেন সে বিষয়েও কাজ শুরু হয়েছে। সম্মানীয় অধ্যক্ষ মহাশয়, আমি দু একটি বিষয় আর যোগ করতে চাই। আমার মালদা জেলায় কিষাণ জাতি বলে একটি সম্প্রদায় রয়েছে। তারা পিছিয়ে পড়া সম্প্রদায়। তাদের দীর্ঘদিনের একটা দাবি তাদের এসটি সম্প্রদায়ভুক্ত করা হোক। এ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সঙ্গে সঙ্গে আরেকটি সম্প্রদায় যেটি চাই সম্প্রদায়, সেখানে কৃষি থেকে আরম্ভ করে বিভিন্ন বিভাগে তারা যোগ্যতার সঙ্গে কাজ করছে। ওই জন্য চাই উন্নয়ন পরিষদ গঠন করা হোক। সম্মানীয় অধ্যক্ষ মহাশয়, আমার বৈষ্ণবনগর বিধানসভাটি গঙ্গা নদীর ধারে অবস্থিত এবং সেটি ভাঙন প্রবণ। এই ভাঙনের জন্য প্রতি বছর কয়েক হাজার লোক গৃহহারা হচ্ছে। আমি সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে ভাঙন রোধের জন্য উপযুক্ত ব্যবস্থা করা হোক এবং যারা গৃহহারা হচ্ছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। সঙ্গে সঙ্গে বেদরাবাদ যে হসপিটাল, সেই হসপিটালের স্বাস্থ্য পরিষেবা অনেক উন্নত হয়েছে এবং সেখানে একটি মাতৃমার প্রয়োজন আছে, সেটি গঠন করলে অনেক খুশি হব। সম্মানীয় রাজ্যপাল বলেছেন মিড ডে মিলের যে দুর্নীতি সেটা রোধ করা হবে এবং মিড ডে মিলের খাওয়ার কোয়ালিটি সেটা বাড়ানো হবে। এটা অত্যন্ত প্রশংসাজনক। সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় উল্লেখ করব, যে মন্ত্রকে সাথে নিয়ে, যে মন্ত্র উচ্চারণ করে ভারতবর্ষের বিপ্লবীরা প্রাণদান করেছিলেন, সেই বন্দে মাতরম মন্ত্র এবং বন্দে মাতরম সঙ্গীত আজকে প্রতিটা বিদ্যালয়ে গাওয়া হচ্ছে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে। তার জন্য আমি সরকার এবং রাজ্যপালকে ধন্যবাদ জানাই। আমাদের প্রকৃত ইতিহাস উদ্ঘাটন করা দরকার আছে। এতদিন আমরা মেকেলে নির্ধারিত ইতিহাস পড়ে বড় হয়েছি, তার জন্য প্রকৃত ইতিহাস আমরা জানতে পারি না। এই প্রকৃত ইতিহাস উদ্ঘাটিত করা হোক। সম্মানীয় অধ্যক্ষ মহাশয়, পিএম শ্রীর মাধ্যমে আমাদের বেশ কিছু স্কুলকে মডেল স্কুলে রূপান্তরিত করা হবে বলে ঘোষণা করা হয়েছে। তার জন্য আমি দেখলাম স্কুলগুলোর মধ্যে যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে এবং তারা প্রত্যেকেই সংকল্প নিচ্ছে যে আমরা মডেল স্কুল প্রতিষ্ঠা করব। ইতিপূর্বে বিগত সরকার যে হারে দুর্নীতি করেছে আপনি শুনলে অবাক হবেন। আমার অনেক স্কুলের ম্যানেজিং কমিটি এবং হেড স্যারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তারা বলছে যে আমাদের কাছ থেকে পর্যন্ত তারা তোলা তুলে নিয়ে যেত। এরকম অবস্থা আমাদের স্কুলগুলোতে এবং কলেজগুলোতে হয়েছিল। বর্তমান সরকার পরিবর্তনের ফলে আমাদের ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকা তাদের মধ্যে একটা আশার আলো দেখতে পাওয়া গেছে, যেটা অত্যন্ত প্রশংসাযোগ্য। আমি আশা রাখছি সম্মানীয় রাজ্যপালের ভাষণে যে সমস্ত বিষয় উল্লেখ হয়েছে সেগুলো ঠিকমতো এবং যথাযথভাবে পালন হবে এবং নতুন পশ্চিমবঙ্গ, আমাদের বিপ্লবীদের যে স্বপ্নের পশ্চিমবঙ্গ, যেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি স্বপ্ন দেখেছিলেন যে একটা আদর্শ আমরা রাজ্য তৈরি করতে যাই, যে রাজ্য প্রথমে সব দিক থেকে 1 নম্বরে ছিল, সেই রাজ্য আমরা সবাই মিলে আশা করব। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। এবার মাননীয় সদস্য শ্রী কৌস্তব বাগচি। Thank you, sir, for letting me an opportunity to rise before this august house once again
after the mentioning speech, this perhaps will be my maiden speech before this august house. At the very outset, I would like to thank the Honorable Speaker for restoring normalcy in the House, meaning thereby, in last two sessions of this august house, the governor's speech was delivered invoking Article 175 of the Constitution of India, which is absolutely a discretionary provision. I say this because Article 175 of the Constitution of India says that the governor may address the Legislative Assembly, or in the case of state having a Legislative Council, either House or the Legislature of the state or both houses assembled together, and may for the purpose require the attendance of the member. Article 175 is invoked in special circumstances, particularly in case of introduction of a bill. Subsequent thereto, Article 176 envisages at the commencement of the first session of each general election to the Legislative Assembly, at the commencement of the first session of each year, the governor shall, I pause here for the moment, the word says shall, which is a mandatory provision, address the Legislative Assembly, or in the case of a state having a Legislative Council, both houses assembled together and inform the legislature of the causes of its summons. যারা খুব চিৎকার করতো হাতে সংবিধান নিয়ে দিল্লিতে তাদের বন্ধুদের নিয়ে যে আমরা সংবিধান রক্ষা করতে নেমেছি, তারা তো পশ্চিমবঙ্গ বিধানসভাতেই গ্রস ভায়োলেশন অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন করে গেছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো স্পিকার মহোদয়কে এবং এই সরকারকে হাউসে নরমালসি রেস্টোর করার জন্য। আমি আমার কথা শুরু করব গভর্নর্স অ্যাড্রেসের উপরে 4 লাইন দিয়ে। सच को कितना भी पर्दे में छुपाया जाए, वक्त आने पर आईना सच दिखा ही देता है। राज्यपाल महोदय के अभिभाषण ने दिखा दिया, आने वाले दिन में जनता ही नेता है। আজকে বক্তব্য অনেকে রাখছিলেন প্রথম দিকে, কেউ কেউ বলছে তারা নাকি পাণ্ডব, পাণ্ডবরা কোনোদিন চুরি করেছে বলে আমার তো জানা নেই, পাণ্ডবেরা কোনোদিন প্রিজন ভ্যানে উঠেছে বলেও তো আমার জানা নেই। আমি এই সরকারকে ধন্যবাদ জানাই, আমি হাউসে বসে থাকা সরকার পক্ষের প্রত্যেক বিধায়কগণকে ধন্যবাদ জানাই, আমাদের দেবতুল্য কার্যকর্তাদের তথা পশ্চিমবঙ্গের জনগণকে ধন্যবাদ জানাই। এই নির্বাচনের রেজাল্ট শুধুমাত্র অত্যাচারী ব্যভিচারী শাসককেই পর্যদস্ত করেনি, এখন ফুলের পাপড়ি নিয়েও মারামারি শুরু হয়ে গেছে, ফুলের পাপড়ি নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। অত্যন্ত সিনিয়র একজন মেম্বার হাউসের, তিনি গঙ্গা ভাঙন নিয়ে কথা বলছিলেন। 82 সাল থেকে তিনি এই হাউসে আছেন, তৃণমূল সরকারের প্রথম দিন থেকে তিনি এই হাউসে আছেন। গঙ্গা ভাঙন নিয়ে আগের মুখ্যমন্ত্রীকে কেন এইভাবে বলেননি, मैं भूखा हूं। এত খাওয়ার পরেও খিদে মেটে না, এত খাওয়ার পরেও খিদে মেটে না। মোথাবাড়ির এমএলএ মাদ্রাসা নিয়ে কথা বলছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের কথা বলছেন। কোথায় ছিলেন মহাশয় আপনি যেদিন মোথাবাড়িতে বেছে বেছে হিন্দুদের ধরে মারা হয়েছিল? স্যার, ছোটবেলায় খুব দুষ্টু ছিলাম, পাশের বাড়ি থেকে একটা কাঁঠাল চুরি করেছিলাম ছোটবেলায়। আজ অবধি বাড়ির লোকগুলোর চোখের দিকে তাকাতে পারি না। আর দেখুন কতগুলো চোর এই হাউসে বসে তারা গণতন্ত্রের কথা বলছে, সভ্যতার কথা বলছে। লজ্জা, ধিক্কার। আরে বসুন বসুন, অনেক বলেছেন 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 বসুন। আরে 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 আপনাদের কোথায় বলেছি? আপনারা গায়ে মাখছেন কেন?
এই কুণাল বাবু, বলছি আমি 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 বলেছি, শুন, অনারেবল স্পিকার স্যার, অনারেবল স্পিকার স্যার, অনারেবল স্পিকার স্যার, আমি বলছি ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি, গোটা বাংলার মানুষ দেখছে। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। এটা বাদ দিতে হবে। যাই হোক, আপনি বলেছেন যে এই বিধান আচ্ছা, সভায় এবারে আমি অনেক চোর আছে, এটা বাদ দেওয়া যাবে। এখানে সেরকম কেউ নেই। আমি মূলত এবারে আমার গভর্নর সাহেবের ভাষণের উপরে, হিজ এক্সিলেন্সির ভাষণের উপরে আমি গভর্নর স্যারের ভাষণের উপরে, let me come straight to the point that I rise to support the motion of thanks on address of His Excellency the Honorable Governor. At the outset, I extend my sincere appreciation to His Excellency for presentation of a comprehensive vision for the future of the state. The address reflects aspirations of millions of people who seek better governance, great opportunities, improved public services, and inclusive development. The governor's address rightly has emphasized the need for transfer and accountable administration. Good governance is not merely a slogan, it is the foundation upon which public trust is built. The government commitment to ensuring efficiency of delivery of services, reducing bureaucratic hurdles, and strengthening institutions deserves wholehearted support of the House. In this context, फिर से मैं 4 लाइन बोलना चाहता हूं कि राजनीति का उद्देश्य सिर्फ सत्ता नहीं होता है, जनता के विश्वास का सम्मान भी होता है। जब शासन सेवा बन जाए तब लोकतंत्र महान होता है। सर, विथ योर काइंड परमिशन, मैं ये कहना चाहूंगा सर, द एड्रेस ऑल्सो फोकसेस ऑन इकोनॉमिक ग्रोथ, एम्प्लॉयमेंट जनरेशन. Our state possesses immense potential in the industry, agriculture, information technology, tourism, and logistics. By creating a conducive environment for the investment and entrepreneurship, the government aims to generate jobs for the youth, stimulate economic activity across the districts. This is essential for ensuring development reaches to every section of the society. Precisely the thought of Pandit Deen Dayal Upadhyay with regard to Antodaya. Thereafter, I would say the governor has also highlighted the importance of strengthening infrastructure. Sir, this is my maiden speech, sir. 2-3 minutes more. Strengthening infrastructure, better roads, improved connectivity, modern urban facilities, and enhanced rural infrastructure are crucial for accelerating economic progress and improving quality of life for our citizens. Infrastructure development is not merely about construction. It is about creating opportunities and empowering communities. फिर से 4 लाइन बोलना चाहूंगा इसी मुद्दे पे. पिछली जो सरकार थी उनके जमाने में क्या हुआ था? प्लीज. कागजों में शहर बसाए गए थे, भाषणों में सपने सजाए गए थे. जब जनता ने पूछा हिसाब जमीन पर काम का, तो आंकड़ों से ज्यादा पोस्टर दिखाए गए थे. আমি একটু স্যার স্যার আর 2 মিনিট স্যার 2 মিনিট 2 মিনিট স্যার 2 মিনিট 2 মিনিট এবার আমি আই উড অলসো স্যার 2 মিনিট স্যার 2 মিনিট স্যার 2 মিনিট মোহাম্মদ মুস্তাফিজুর স্যার 2 মিনিট 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 স্যার I would also like to draw attention to the government's commitment to social welfare. The welfare Sir, আমি 2 মিনিট বলে 4 মিনিট এক্সট্রা নিয়েছেন স্যার 2 মিনিট The welfare of women, farmers, workers, students, senior citizens and economically weaker sections remains a priority. A development model that combines economic growth with social justice is the need of the hour. Recent policy initiatives and sir last commitments reflect the balanced approach. Sir, এটা লাস্ট বলে শেষ করছি স্যার লাস্ট বলে শেষ করছি স্যার আমি একবার শুধু স্যার লাস্ট সরকারের আমি শুধু শেষ আমাদের ইনফিল্ট্রেশন নিয়ে এই পয়েন্টটা স্যার লাস্ট বলে শেষ করব. আমাদের দি অনারেবল স্পিকার স্যার দি গভর্নরস অ্যাড্রেস হ্যাজ স্যার ইনফিল্ট্রেশন স্যার আর সিকিউরিটি না বলবো স্যার একটা প্লিজ স্যার এক মিনিট না আপনি বসুন. আমি অনুরোধ করছি মাননীয় সদস্য
শ্রী বুধরাজ টুটু মহাশয়কে। বুধরাজ টুটু। আপনার সময় 8 মিনিট, সময়ের মধ্যে শেষ করবেন। 10 মিনিট ছিল তো আমার। না না, আপনার 8 মিনিটই ছিল না, এখন আছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই পবিত্র সভায় পশ্চিমবঙ্গ অষ্টাদশ বিধানসভার প্রথম অধিবেশনে মাননীয় রাজ্যপাল শ্রী R.N. রবি মহাশয় গত 18 জুন 2026-এ যে ভাষণ রেখেছেন তার উপর আমাকে কিছু বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক নমস্কার, ধন্যবাদ এবং জোহার জানাই। অধ্যক্ষ মহোদয়, এই পবিত্র সভায় মাননীয় রাজ্যপাল মহোদয়ের ভাষণের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সংবিধানের 176 অনুচ্ছেদ অনুযায়ী প্রদত্ত এই ভাষণ 2026-27 অর্থবর্ষে রাজ্যের উন্নয়নের সুস্পষ্ট রোডম্যাপ তুলে ধরেছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2026 সালের নির্বাচনের পর গঠিত এই বিজেপি সরকারের এটি প্রথম পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন। রাজ্যপাল মহোদয় তার ভাষণে স্পষ্ট করেছেন যে এই সরকারের মূল লক্ষ্য কর্মসংস্থান, শিল্প, বিনিয়োগ ও অর্থনৈতিক পুনরুদ্ধার। দীর্ঘদিন পর রাজ্যবাসী এমন একটি সরকার পেয়েছে যা প্রতিশ্রুতি নয়, পরিকল্পনা নিয়ে কাজ করে। রাজ্যপাল মহাশয়ের ভাষণে যুব সমাজের আশার আলো রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা 22 জুন 2026-এর বাজেটে জনমুখী প্রকল্পের পাশাপাশি MSME, স্টার্ট আপ ও শিল্প করিডোরের জোর দিতে চলেছি। যুবক যুবতীদের যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম তার রূপরেখা এই বাজেটে থাকবে। এটাই হলো সবকা সাথ সবকা বিকাশ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিগত সরকারের আমলে শিল্প মানেই ছিল তোলাবাজি আর সিন্ডিকেট। আমরা রাজ্যপাল মহোদয়ের ভাষণে শুনলাম নতুন সরকার শিল্প বান্ধব নীতি, সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স ও গ্রামীণ সড়ক, বিদ্যুৎ, জলের উপর জোর দিয়েছে। দক্ষিণ দিনাজপুর থেকে দার্জিলিং সব জেলায় সুষম উন্নয়ন আমাদের লক্ষ্য। রাজ্যপাল মহোদয় উল্লেখ করেছেন সরকারি প্রকল্পের টাকা যেন সরাসরি গরিব মানুষের কাছে পৌঁছয়। সিভিক, অঙ্গনওয়াড়ি, আশাকর্মীদের ভাতা বৃদ্ধির যে প্রস্তাব আমরা রেখেছি তা এই বাজেটে প্রতিফলিত হবে। দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসনই হবে নতুন বাংলার পরিচয়। অধ্যক্ষ মহোদয়, রাজ্যপাল মহোদয় এর ভাষণে আমরা নতুন বাংলার স্বপ্ন দেখেছি, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে গেলে গত 15 বছরের তৃণমূল আমলের জনবিরোধী নীতি প্রকল্পগুলো থেকে শিক্ষা নেওয়া জরুরি। মানুষ কেন পরিবর্তন চেয়েছিল আজ এই সভায় স্মরণ করিয়ে দিতে চাই। অধ্যক্ষ মহোদয়, বিগত সরকার যুব সমাজের সাথে প্রতারণা করেছে। এসএসসি, টেট, গ্রুপ ডি নিয়োগে যে দুর্নীতি হয়েছে তা গোটা দেশ দেখেছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়েছে চাকরি প্রার্থীদের। 2016 সালের এসএসসিতে 26,000 চাকরি বাতিল হলো। যুবকদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলায় ছিল তৃণমূল আমলের যুবনীতি। রাজ্যপাল মহাশয়ের ভাষণে আজ আমরা স্বচ্ছ নিয়োগের প্রতিশ্রুতি পেয়েছি, এটাই পার্থক্য। অধ্যক্ষ মহোদয়, 100 দিনের কাজ, আবাস যোজনা, রাস্তার টেন্ডার, সর্বত্র কাটমানি সংস্কৃতি চালু হয়েছিল। প্রধানমন্ত্রী আবাস যোজনা পেতে পার্টি অফিসে টাকা দিতে হয়েছে গরিব মানুষকে। শিল্প আসেনি, এসেছে সিন্ডিকেট, ফলে বিনিয়োগ পালিয়েছে বাংলা থেকে। অধ্যক্ষ মহোদয়, এইরকম অনেক উদাহরণ আছে, তবে তৃণমূল সরকারের শেষ সংযোজন হলো আমাদের পাড়া আমাদের সমাধান।
কোথাও 3টি লাইট লাগিয়ে 10 লক্ষ টাকার খরচ দেখানো হয়েছে। আমি এটাও শুনেছি যে বিগত সরকারের আমলে সবুজ সাথীর যে সাইকেল দেওয়া হয়েছে সেটা আদিবাসী উন্নয়নের টাকা থেকে নেওয়া হয়েছে। আজকের সরকার সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স ও দুর্নীতিমুক্ত প্রশাসনের কথা বলেছে, এটাই মানুষ চায়। আজকে উৎসবের অনুদান একপক্ষীয়, শিক্ষক নিয়োগে বিশেষ সম্প্রদায়কে অগ্রাধিকার, রামনবমী হনুমান জয়ন্তীতে বাধা, এসব তো সন্নীতির উদাহরণ। পাশাপাশি সন্দেশখালী বকটুই হাঁসখালির ঘটনা প্রমাণ করে। অধ্যক্ষ মহোদয়, আমার বিধানসভা এলাকার গোফানগর গ্রামে 3 আদিবাসী মহিলাকে দণ্ডে কাটানো হয়েছিল, এটা গোটা দেশ জানে। অপরাধীদের কোনো শাস্তি হলো না। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারিতে এক 13 বছরের বয়সের আদিবাসী মেয়েকে এক তৃণমূল নেতার ছেলে ধর্ষণ করে খুন করার চেষ্টা করে সঠিক বিচার হয়নি। নারী নিরাপত্তা ও আইন শৃঙ্খলা তলানিতে ঠেকেছিল। রাজ্যপাল মহোদয় আজ সবার জন্য আইন, সবার জন্য সুরক্ষা বার্তা দিয়েছেন। রাজ্য 8 লক্ষ কোটি টাকার ঋণের বোঝায় জর্জরিত, অথচ ক্লাবকে পুজোর অনুদান, মেলায় খেলা মেলা চলেছে। ক্যাগ রিপোর্টে বারবার হিসাবহীন খরচের কথা উঠেছে। কেন্দ্র টাকা দেয়নি বলে অভিযোগ, অথচ ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা পড়েনি। এই আর্থিক বিশৃঙ্খলার বদলে আজ আমরা আর্থিক শৃঙ্খলা ও স্বচ্ছ বাজেটের কথা শুনলাম। আজকে স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও বেসরকারি হাসপাতালে রোগী ফেরত, স্কুলে শিক্ষক নেই, এটাই ছিল বাস্তব। দুয়ারে সরকার প্রকল্প প্রচারে আজকে কোটি কোটি টাকা খরচ হলেও পরিষেবা পৌঁছায়নি দুয়ারে। অপরদিকে আয়ুষ্মান যোজনা থেকে দীর্ঘ দিন পশ্চিমবঙ্গবাসীকে বঞ্চিত করে রাখা হয়েছিল, যেখানে গরিব মানুষ 5 লক্ষ টাকার চিকিৎসা পরিষেবা পাবে, আর সেই পরিষেবা থেকে লক্ষ লক্ষ মানুষকে বঞ্চিত রাখা হয়েছিল। রাজ্যপাল মহোদয় আয়ুষ্মান ভারত যোজনার কথা তার ভাষণে উল্লেখ করেছেন, গরিব মানুষ যাতে ফ্রিতে 5 লক্ষ টাকার চিকিৎসা পায়। রাজ্যপাল মহোদয় তার ভাষণে পুরুলিয়া মালদা বিমানবন্দরের সাথে সাথে বালুরঘাট বিমানবন্দরকে পুনরুজ্জীবনের কথা বলেছেন। আমি ধন্যবাদ জানাই মাননীয় রাজ্যপাল মহাশয় সহ আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। অধ্যক্ষ মহোদয়, বালুরঘাট বিমানবন্দর আমার বিধানসভার অন্তর্গত। আমি বিগত সরকারের কাছে অনেক আবেদন করেছি, কিন্তু কোনো ফল হয়নি। আপনার সময় শেষ হয়ে গেছে। আর 30 সেকেন্ড স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্যপাল মহোদয় ভাষণ শুধু কথায় ফুলঝুরি নয়, এটা হলো আগামী 5 বছরের সংকল্পপত্র। তাই বিরোধী বন্ধুদের বলবো, সমালোচনা করুন, কিন্তু বাংলার উন্নয়নের এই যজ্ঞে সহযোগিতার হাত বাড়ান। পরিশেষে মাননীয় রাজ্যপাল মহোদয়কে আবার ধন্যবাদ জানিয়ে এবং আমাদের সবার প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সোনাল বাংলা গড়ার শপথ নিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।